রাত ১০টা, অপরিচিতা লজ, পালকের এঙ্গেজমেন্ট শেষে বাসায় বিকেলের দিকেই ফিরেছে অন্তি। তবু জার্নির শরীরে একটু রয়ে গেছে। রাত ১০টার দিকে কোনো মতে খেয়ে নেহিরিশকে নিয়ে ঘুমিয়ে পড়েছে সে। একটুখানি হাঁটাচলা করলে ক্লান্তিতে শরীর ভেঙে আসে চঞ্চল এই চুরুইয়ের। বিশেষ করে এই সময়টাতে সে যেন কোনো কুল কিনারাই খুঁজে পায় না নিজের। সাধে কি আর হুটহাট রেগে কান্না করে? রাত একটু গাঢ় হতে মিসেস আদিবা এসে দুজনকে দেখে যান। কানে তার ফোন। সমুদ্রের বুকে থাকা ছেলে একটুখানিকের চেষ্টায় একটুখানি নেটওয়ার্ক পেতেই ফোন করেছে মাকে। মিসেস আদিবা অন্তি নেহিরিশের গায়ে কভারশিট ভালোভাবে টেনে দিয়ে বলেন, হ্যাঁ সমস্যা নেই, ভালো আছে, তুমি চিন্তা করো না। নানা একটু টায়ার্ড হয়ে পড়েছিল, এখন ঘুমাচ্ছে, ঘুমালে টায়ার্ডনেস কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, এসির পাওয়ার নর্মালি আছে। মিসেস আদিবা এসির পাওয়ার আরও একটু কমিয়ে দিয়ে লাইট অফ করে দেন। দরজা হালকা ভিড়িয়ে নিচে চলে যেতে যেতে বলেন, হ্যাঁ ডক্টরের সাথে কথা বলেছি আমি, সব কিছু ঠিকঠাক আছে ইনশাল্লাহ, নেক্সট উইক বলেছেন, তুমি সাবধানে থেকো। কথার আওয়াজ ধীরে ধীরে অস্পষ্ট হতে থাকে। সিঁড়ি ভেঙে মিসেস আদিবা চলে যান নিজ কক্ষে। ঠিক সেই মুহূর্তে সিক্ত অন্তির কক্ষের ব্যালকনির টবে লাগানো গন্ধরাজ গাছটার পাতাগুলো বেশ নড়েচড়ে ওঠে। বর্ষার তীরভাঙা নদীর ঢেউয়ে ভেসে আসা বাতাসে ঝুনঝুন শব্দ তোলে উইংস আর্ম। প্রকাণ্ড এক ছায়া জানালার পাতলা ফিনফিনে পর্দায় পড়তেই সোফায় ঘুমানো নেহেরিশের বিড়াল ছানা পিকু সজাগ দৃষ্টি মেলে। জানালার পর্দায় ভেসে ওঠা অবয়ব অস্পষ্ট হলেও চাঁদের আলোতে দীর্ঘ কেশরাশি, কপালে অহংকারের চিহ্ন আর পরনের অন্তহীন ঝুলের ছায়ার ভাঁজ বোঝা যায়। পচা মাংসের মতো উৎকট গন্ধ চুইয়ে রুমের ভেতর ঢুকতেই পিকু মিউ মিউ করে আওয়াজ তোলে। এক লাফে সোফা হতে সে বিছানায় উঠে যায়। লোম খাড়া করে সে এক মুহূর্ত জানালার দিকে তাকিয়ে কিছু একটা আভাস পেতেই কামড়ে ধরে অন্তির পরনে কুর্তির হাতা। এক নাগারে টেনে টেনে সে অন্তিকে জাগানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। মিউ মিউ আওয়াজের করুণ সুর তোলে। প্রকাণ্ড ছায়াটি নিঃশব্দে ব্যালকনির দরজা ঠেলে ঘরের ভেতর প্রবেশ করা মাত্র অন্তির ঘুম ভেঙে যায়। পিকুর অনবরত ডাকাডাকিতে গাঢ় ঘুম ছুটে পালায় এক নিমিষেই। চোখ মেলে ভালোভাবে তাকাতেই ভেসে ওঠে সামনে অন্ধকার এক বিভৎস অবয়ব। বেডল্যাম্পের হলদে আলোতে মানুষের খুলির ন্যায় মালা সদৃশ্য বস্তুর বিকৃত রূপ দেখে মুখ ফুটে অস্পষ্ট স্বরে চিৎকার করে ওঠে অন্তি। হঠাৎ চিৎকারে আগন্তুকের নিঃশব্দ চলন থেমে যায়। কিছু বুঝে ওঠার আগেই পিছু হটে অদৃশ্য হয়ে যায় সে চোখের পালকে। অন্তি নিজেকে থিতু করতে না করতেই মুহূর্তের মধ্যে ঘরের সবটুকু নির্মল বাতাস তীব্র বিষাক্ততায় ভরে ওঠে। হঠাৎ এক তীব্র ঘূর্ণি তার মস্তিষ্ক ওলটপালট করে দেয়। পুরো ঘরটা লাটিমের মতো ঘুরছে। পেটের ভেতর এক অসহ্য মুচড়ে দিশেহারা হয়ে ওঠে চঞ্চল চুরুই। রাতের খাবারগুলো যেন কণ্ঠনালী বেয়ে উগরে আসতে চাইছে সবকিছু ছাপিয়ে। অন্তি দুহাতে মাথা চেপে ধরে, কপাল ভিজে উঠতে শুরু করে বিন্দু বিন্দু ঘামে। বুক ধরফড় করছে অস্বাভাবিক গতিতে। প্রচণ্ড তৃষ্ণায় বুক ফেটে যাওয়ার মুহূর্তে সে বেড সাইডে রাখা কাঁচের জগটা নেয়ার জন্য হাত বাড়ায়। কাপা হাতে জগটা ধরতেই ভারসাম্য হারিয়ে সেটা মেঝেতে আছড়ে পড়ে। ঝনঝন শব্দে নির্জন রাত মুখর হয়ে ওঠে। জগটা ধরার চেষ্টায় ব্যর্থ হয়ে অন্তি বিছানায় গড়িয়ে পড়ে। স্নায়ু অকেজ হয়ে যায়। চৈতন্য হারিয়ে ফেলে সে নিমিষে। মুখ দিয়ে বেরিয়ে আসে সাদা ফেনার মতো তরল পদার্থ। হঠাৎ নিস্তব্ধতা চিরে দিয়ে বেজে ওঠে অ্যাম্বুলেন্সের ভয়ানক শব্দ। অপরিচিতা লজের মূল ফটক হতে তীব্র গর্জনে বেরিয়ে যায় অ্যাম্বুলেন্স। স্তব্ধ রাতে হঠাৎ ঘোর অনামিশায় নেমে আসে। দিশেহারা হয়ে ওঠেন মিসেস আদিবা। ফয়সাল সাহেব তাকে হাজারো বুঝ দিয়েও শান্ত করতে সক্ষম হন না। অন্যদিকে নেহেরিশ গুটি গুটি পাকিয়ে ছোট্ট পিকুকে কোলে নিয়ে নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে গ্যারেজের সামনে। 6 বছর বয়সের ওই অপরিপক্ক মস্তিষ্কে সে ঠাওর করতে সক্ষম হয় না হঠাৎ মামিমনির কি হলো। ঘুম ঘুম চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে আসনি যাত্রা আম্মাজান আইসো।
নেহরের চোখ তুলে মনিরার দিকে তাকায়, শুকনো গলায় বলে, আমি মামিমনির কাছে যাব। যাইবা তো? তোমার বাবা আসতেছে তোমার নিতে। বাবা? হয়। বাবার আসার কথা শুনে নেহেরিসের হাজারো আতঙ্কের মাঝে মুখরেখা উজ্জ্বল হয়ে ওঠে। দুদিন হলো বাবার সাথে দেখা হচ্ছে না তার, ভীষণ রাগ করে আছে সে। আজ আসুক, বাবার সাথে কথাই বলবে না সে। মনিরার হাত ধরে অন্দরে প্রবেশ করা মুহূর্তে এক পলক সে পিছু ফিরে চায়। মূল ফটক ততক্ষণে দুধার হতে দারোয়ান লাগিয়ে দিয়েছে। মামিমণিকে নিয়ে যাওয়া গাড়ি আর চোখে পড়ে না তার। ইউনাইটেড হসপিটাল, রাত 10:30। মিসেস রেবেকার তত্ত্বাবধানে ওয়ার্ড বয়রা অন্তির নিথর শরীরটাকে স্ট্রেচারে করে দ্রুত গতিতে নিয়ে যায় এমার্জেন্সি ওটিতে। সাদা ফ্লোরোসেন্ট আলোয় অন্তির ফ্যাকাশে মুখটা আরও বর্ণহীন নির্জীব হয়ে ওঠা দেখে মিসেস আদিবা তার শক্ত খোলস ছেড়ে আচানক কান্নায় ভেঙে পড়েন। শান্ত হও আদিবা, শান্ত হও, কিছু হবে না ইনশাল্লাহ, আল্লাহ সব ঠিক করে দিবেন। হঠাৎ কি হলো মেটার বলো, সিক্তকে আমি কি জবাব দিব? ফয়সাল সাহেব মিসেস আদিবার মাথায় হাত বুলিয়ে ধীর গলায় বলেন, সিক্তকে এখনই কিছু জানানোর প্রয়োজন নেই, দেখা যাক কি হয়। বিপদের মুহূর্তে হাসপাতালের করিডোরগুলোতে সময় যেন তার স্বাভাবিক গতি হারিয়ে ফেলে। বাইরে পৃথিবী তার আপন গতিতে চললেও হাসপাতালের সাদা দেয়ালের ভেতর সময় থমকে থাকে এক পায়ে দাঁড়িয়ে। 1 মিনিট সময়কে মনে হয় অনন্তকাল। এমনই এক জায়গা যেখানে সময়ের দৈর্ঘ্য ঘড়ির কাঁটা দিয়ে নয়, বরং উদ্বেগের তীব্রতা দিয়ে মাপা হয়। মানুষ বুঝতে পারে অপেক্ষার চেয়ে বড় কোনো দীর্ঘ পথ আর পৃথিবীতে নেই। রাতের গভীরতা ঢালু বেয়ে নামতেই হসপিটালে এসে পৌঁছান সায়রা খানম, সাইকি পালক। বিভ্রান্ত বৃদ্ধা নারীকে দেখামাত্র ছুটে যান মিসেস আদিবা। আমার কলেজের কি হয়েছে মা? আমি নিজে বুঝতে পারছি না, হঠাৎ করে কি দিয়ে কি হয়ে গেল আমার মাথায় ঢুকছে না। সায়রা খানম অস্থির হয়ে ওঠেন, বিমর্ষ মুখরেখায় আর্তনাদ করে বলেন, ও পালক, তোর মায়ের ডাক। আমার সেমরিডের কি হইল? ক্যাডায় নজর দিছে আমার নাতনিরে। নানু শান্ত হও, মামনি দেখেই জানাবে। তুমি এত ভেঙে পড়ো না, অসুস্থ হয়ে পড়বে তো। আল্লাহ আমার আত্মাটারে তুমি তোমার হেফাজতে রাখো। আল্লাহ আমার অন্তিরে তুমি রক্ষা কইরো। আম্মা শান্ত হও, অন্তির কিছু হবে না ইনশাআল্লাহ। সায়রা খানমের জর্জরিত কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। পালক সাইকির কোনো বুঝেই তিনি মানেন না। অন্তি হচ্ছে তার প্রাণ, সেই প্রাণের মুমূর্ষ অবস্থায় পারে না নিজেকে সংবরণ করে রাখতে। বিস্তর অবজারভেশন শেষে মিসেস রেবেকা গম্ভীর মুখে বেরিয়ে আসতেই মিসেস আদিবা পালক সাইকি ছুটে যায় তার কাছে। মিসেস আদিবা উৎকণ্ঠাময় দৃষ্টিতে তাকিয়ে বলেন, আপা, অন্তি ঠিক আছে তো? ওর কন্ডিশন? অন্তির ব্লাড প্রেশার হুট করে নিচে নেমে গিয়েছে, কিন্তু আমার একটা জিনিস মাথায় আসছে না, ওর শরীরের প্যারামিটারগুলো এতটা অস্বাভাবিক কেন? মনে হচ্ছে ভেতর থেকে কেউ ওর সব প্রাণশক্তি শুষে নিয়েছে, শরীর এতটা হাইড্রেট। মিসেস আদিবা বাকরুদ্ধ হয়ে পড়েন, জড়িয়ে আসা গলার স্বর উন্মুক্ত করে বলেন, কিন্তু আমি তো নিজে ওকে রাতে ঘুমিয়েছিলাম, ইভেন ও যখন ঘুমাচ্ছিল ওর পালস রেট নর্মাল ছিল হুট করে। অন্তির মেডিকেল রিপোর্টে কোনো বড় সমস্যা ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে ও মারাত্মক কোনো ট্রমার শিকার। ওর শরীর ভীষণ উইক। হাউএভার দ্য গুড নিউজ ইজ ওর ওয়াটার ব্রেক হয়েছে। বাচ্চার পজিশন অনুযায়ী ইনশাআল্লাহ নর্মাল ডেলিভারি হবে, কিন্তু মায়ের হার্টবিট খুব দুর্বল। আপনারা দোয়া করুন মা সন্তান দুজনেই যেন সুস্থ থাকে। বিভীষিকাময় অন্ধকারের মাঝে একটুখানি আশার আলো পেয়ে ভঙ্গুর হৃদয়ের মানুষগুলো স্বস্তি পায় খানিকটা, কিন্তু অন্তির অত্যাধিক দুর্বলতায় ভয় তাদের মনকে আশঙ্কায় ডুবিয়ে রাখে। একইভাবে সায়রা খানম ওড়নার আঁচল মুখে চেপে ফুপিয়ে কাঁদতে থাকেন নাতনির কথা ভেবে। প্রাণচঞ্চলা এক মেয়ে মায়ের দায়িত্ব নিতে গিয়ে সেই শুরু থেকে কষ্ট করে আসছে। শরীর মনের ওপর দিয়ে একের পর এক ঝড় বই যাচ্ছে, যে ঝড়ে বিধ্বস্ত হয়ে এখন হাসপাতালের বেডে লড়ছে প্রাণ হাতে নিয়ে। আর কত? ভোর 4টা। রাতের শেষ প্রহরে হসপিটালের গোমট ভাব ধীরে ধীরে কাটতে শুরু করেছে। করিডোরের নিয়ন আলোগুলো নিভিয়ে দেওয়া হয়েছে ততক্ষণে। ভোরের আবছা আলোয় দেখা যাচ্ছিল নার্সদের শিফট বদলের ব্যস্ততা, স্ট্রেচারের চাকার শব্দ, দূরে কোথাও কোনো রোগীর মৃদু গঙ্গানি, সব মিলে এক বিষণ্ণ শান্ত পরিবেশ। ওয়েটিং রুমের এক সাইডে বসে জায়নামাজে
নিমগ্ন সায়রা খানম। ঘন্টার পর ঘন্টা দু হাত তুলে কেঁদেই যাচ্ছেন তিনি এক চিত্তে। অন্যদিকে মিসেস আদিবা স্থির মূর্তি হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ওটি রুমের দিকে অপেক্ষা। কখন ফুরাবে এই ভয়াবহ রজনীর নির্মমতা? মেয়েকে হারানোর পর থেকে তার ভিতরটা এতটা ক্ষয়ে গিয়েছে যে আপনজনের একটু কিছুতেই বিচলিত হয়ে পড়েন এখন তিনি। ভিকারুন্নিসার সেই কঠোর কেমিস্ট্রি ম্যাম মিসেস আদিবা আর আগের মতো নেই। কঠিন শোকের ভিড়ে তার শক্ত হৃদয় এখন গলিত লাভাতে পরিণত হয়েছে। কিন্তু 4:22, ঠিক 4:22, ভেজা বর্ষার বাইরের প্রকৃতিতে ততক্ষণে শিশির ঝরতে শুরু করেছে। স্তব্ধ বিমূর্ত নগর জীবন। অপেক্ষার দীর্ঘ পালাবদল শেষে এমার্জেন্সি ওটির লাল আলো নিভে যায়। মিসেস আদিবা, ফয়সাল সাহেব সহ উপস্থিত সবাই বসা ছেড়ে দাঁড়িয়ে পড়েন তৎক্ষণাৎ। বুকের ভিতরে চলমান আলোড়নকে পিষে কম্পনরত শরীর নিয়ে ছুটে যায় সকলে ওটির সম্মুখে। ওটির দরজা খুলতেই হসপিটালের নিস্তব্ধ করিডোর চিরে ভেসে আসে এক তীক্ষ্ণ চিৎকার। এক তৃপ্তির হাসি নিয়ে কোলে একটা সাদা নরম কাপড়ে মোড়ানো অস্তিত্ব নিয়ে হাজির হন মিসেস রেবেকা। পরনে তার ওটি পোশাক। সায়রা খানমের সামনে উপস্থিত হতেই বৃদ্ধা মিসেস আদিবাকে ইশারা করে বলেন, যার নাতনি তারে দেওয়া আগে আমি আমার নাতনির কাছে যাই। মিসেস রেবেকা একচিলতে হেসে বলেন, আচ্ছা, কিন্তু আপনার নাতনির সাথে দেখা করতে একটু অপেক্ষা করতে হবে খালা আম্মা। নর্মাল ডেলিভারি হলেও বেশ দুর্বল, এই মুহূর্তে সময় লাগবে ঝোঁক কাটিয়ে উঠতে। আচ্ছা, তা করণ যা। মিসেস রেবেকা মিসেস আদিবার সম্মুখে দাঁড়িয়ে নরম গলায় বলেন, কংগ্রাচুলেশন আপা, আপনার ছেলের রাজকন্যা এসেছে দাদুর কাছে। মিসেস আদিবা সন্তর্পণে কোলে নেন তার নাতনিকে। নাজুক চোখে তাকে দেখেন তার ছেলের রক্তের অংশকে। শিক্তের অস্তিত্বকে দেখে তার আত্মাটা যতটা না প্রশান্তির ছোঁয়া বয়ে যায়, ঠিক ততটা আঘাত হানে আনিশার কথা ভেবে। সময়ের চাকা সজোরে পিছলে ঘুরে যায় বহু বছর আগে কোন এক হসপিটালে। এভাবেই তার কোলে তার কন্যা এসেছিল বুকে। সেই চেনা উষ্ণতা, সেই একই সদ্য জন্মানো শিশুর গায়ের সুবাস, যার মাধ্যমে প্রথম মা হওয়ার স্বাদ পেয়েছিলেন তিনি। আজ কন্যা তার কোথায় হারিয়ে গেছে, কোন অদূরে পাড়ি জমিয়েছে, খুঁজে পান না তিনি কোনোভাবেই। তার এই নীরব হাহাকার পুরো পৃথিবীর কেউ শুনতে পায় না, কিন্তু সে প্রতিনিয়ত পুড়ে ছারখার হয়ে যায় নীরবে। আচমকা হুড়মুড়িয়ে কেঁদে ওঠেন তিনি। মাতৃত্বের নির্মম অসহায়ত্ব তাকে ভঙ্গুর করে তোলে। কাঁপা কাঁপা হাত দিয়ে রক্তিম কন্যার কপালে আঙুল ছুঁয়ে দিয়ে অস্পষ্ট স্বরে বলে ওঠেন, বারবার কষ্ট কমিয়ে দিও তুমি দাদু, বাবার শূন্য বুকটা ভরিয়ে দিও তুমি। দাদুর কান্নায় সদ্য ভূমিষ্ঠ রাজকন্যারও ক্ষুদ্র লালচে বুকটা ফুলে ফুলে ওঠে। কচি কণ্ঠের কোমল আর্তনাদ উপস্থিত সবার হৃদয়ে অদ্ভুত কাঁপন ধরিয়ে দেয়। দীর্ঘক্ষণের রুদ্ধশ্বাস উদ্বেগ নিমেষে এক পশলা বৃষ্টির মতো ঝরে পড়ে সবার চোখের জলে। সকাল 8টায় কেবিন নাম্বার 402 বাইরে শুরু হয়েছে হঠাৎ ইলশেগুড়ি বৃষ্টি। জানালার কাছে গুড়ি গুড়ি জলকণাগুলো লেগে আছে আষ্টে পৃষ্ঠে। বেলা ধাবমান হতে হসপিটালে মানুষের আনাগোনা বেড়েছে বেশ। আয়াদের মাঝে মোছার ফিনাইল মিশ্রিত কড়া গন্ধের সাথে মিশে আছে বৃষ্টি ভেজা বাতাস। সাদা চাদর বিছানো বেডে শুয়ে শুয়ে অন্তি নিষ্পলক চেয়ে থাকে বাইরের মেঘলা আকাশের দিকে। মুখটা তার শ্রাবণের মেঘের মতো ফ্যাকাশে হলেও চোখ জুড়ে ছেয়ে আছে পরম তৃপ্তি। তার গায়ের ওপর রাখা পাতলা কম্বলের ভাঁজে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে ছোট্ট একটি প্রাণ। অবিশ্বাসের দোলাচলে দুলছে চঞ্চল চুরি। মানতে কষ্ট হচ্ছে এই ছোট্ট প্রাণ তারই দেহের অংশ। মা হারা মেয়ে আজ নিজে মা হয়েছে। সৃষ্টিকর্তা তাকে মা হওয়ার সৌভাগ্য দান করেছেন। বিশ্বাস করা যায় গত বছরে এই সময়টায় অন্তি কি ভেবেছিল কি আমূল পরিবর্তন আসতে চলেছে তার জীবনে। বাহার সমুদ্রে ঘুরে বেড়ানো ছন্নময়ী মেয়ে কি কখনো মনের ভুলে ভেবেছিল সে মা হবে? সে তো জানতই না মা মানে কি, মায়েদের অনুভূতি আসলে কেমন হয়। অথচ এখন একটা দিন পার হতে না হতে মাতৃত্বের কোমল আভা তার হৃদয় জুড়ে শান্ত হ্রদের জলের ন্যায় প্রবাহিত হচ্ছে। কি গভীর মমতা তার চোখে মুখে ছেয়ে আছে। মনে হচ্ছে কোমল প্রাণের মুখখানিকে না দেখে সে এক সেকেন্ডও বাঁচবে না। নিস্তেজ হেসে অন্তি ঘাট ঘুরিয়ে তার কন্যাকে দেখে। আচ্ছা, কন্যা দেখতে কার মতো হয়েছে? তার মতো নাকি নেভিয়ান সাহেবের মতো? মনে তো হচ্ছে দুজনের সংমিশ্রণ। কেননা নানু বলেছে চোখ হয়েছে তার মতো, নাকমুখ হয়েছে তার নাচ জামাইয়ের মতো। অন্তি
অন্তি চোখ তুলে তাকাতেই দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করল, নেটওয়ার্ক পেয়েছিস? এখনো না। ভাইয়ার ফোন সুইচ অফ। আঙ্কেল, আমি কন্টিনিউসলি ট্রাই করে যাচ্ছি, বাট নো অ্যান্সার। অন্তি ঠোঁট উল্টে চাপা নিঃশ্বাস ফেলে পালকের দিকে দৃষ্টি সরিয়ে আনে। উপরিপানে তাকে ক্ষীণ হেসে বলে, আস্তে থাক, নেভিয়ান সাহেবকে হুট করে সারপ্রাইজটা দিব। তার এহেরিশা আহমেদ ঔরি যে 1 সপ্তাহ আগে দুনিয়াতে চলে এসেছে, এটা আপাতত গোপনই থাক। পালক স্মিত হেসে একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। একটু আগের উচ্ছ্বাস মাখা মুখরেখাতে হঠাৎ করে তার কালো মেঘ জমার নেয় লক্ষণ। অন্তি নিজের মতো বকবক করতে থাকে। এক পর্যায়ে তার করা প্রশ্নের উত্তর না পেয়ে তড়িৎ বেগে ঘাড় ঘুরিয়ে তাকায়। ঠোঁট খুলে কিছু বলার আগেই থেমে যায় সে। সখীর মেঘে জমা মুখখানি তার দৃষ্টিগোচর হয়। বিস্মিত গলায় বলে, কি হয়েছে তোর? কি কিছু না, নাফিস ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে। আন্টি বকেছে। তাহলে? পালক কি বলবে বুঝতে পারে না। ঠোঁট কামড়ে অন্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দৃঢ় মুখখানিতে হঠাৎ দুর্বলতার রেশ দেখে অন্তি শুকনো ঢোক গিলে সরু চোখে তাকিয়ে থমথমে গলায় বলে, বুঝতে পেরেছি আমি, রিলেটিভ কিছু একটা হয়েছে। অন্তি, বাহানা করিস না। পালক ধীর কদমে হেঁটে অন্তির বেডের কাছে আসে। নমুজ দৃষ্টিতে তাকিয়ে বলে, খারাপ কিছু একটা হয়েছে, তুই সহ্য করতে পারবি না হয়তো। অন্তি মলিন হাসে। তার নবজাতক কন্যার দিকে এক পলক তাকিয়ে বলে, নেভিয়ান সাহেবের অস্তিত্বকে পৃথিবীতে আনতে গিয়ে অন্তি তার বাইরের ভেতরের আবরণকে নরম করে ফেলেছিল। সহ্য শক্তি তার একটু কমে গিয়েছিল বলতে পারিস। বাট নেভিয়ান সাহেবের চিহ্ন দুনিয়াতে পদার্পণ করার সাথে সাথে অন্তি আবারও তার আগের সত্তায় ফিরে গেছে। এই অন্তিকে হাজারো মস্কালো আর ভাঙবে না, সো রিল্যাক্স। পালক হালকা মাথা নেড়ে ঠোঁট গোল করে নিঃশ্বাস ঝাড়ে। হাঁটু মুড়ে বসে অন্তির চোখে চোখ রেখে বলে, আঙ্কেল সুইসাইড করেছে আজকে ভোরে, হি ইজ নো মোর। সদ্য মা হওয়া চঞ্চল চুরুই এর 2 চোখের পাতা হুট করে কেঁপে ওঠে পালকের ছোট্ট একটি কথাতে। দৃষ্টি তার স্থির হয়ে যায়। বুকের বাঁ পাশটায় খুব সূক্ষ্ম এক চিনচিনে ব্যথা এসে ভিড়লেও মুখরেখায় বিশেষ একটা পরিবর্তন তার দেখা যায় না। তবে ক্যানোলা লাগানো হাড়টায় হুট করে সে ব্যথা অনুভব করে। শরীর জুড়ে ঠুনকো মূল্যহীন এক অস্বস্তি এসে ঘিরে ফেলে তাকে। সত্যি আমি নিজেও জানতাম না। বাবা নিউজে দেখা মাত্র আমাকে জানিয়েছে। শিওর হওয়ার জন্য স্নেহাকে ফোন করি, ও আমাকে ইনশিওর করে। অন্তি নিরুত্তর হয়ে জানালার দিকে দৃষ্টি ফেরায়। নিথর হয়ে তাকে দেখে অদূরে আকাশ। তুলো মাখা সাদা মেঘে কালো রঙের তুলি আসর কেটেছে কি নিপুণভাবে। মনে হচ্ছে এ যেন তারই জীবনের প্রতিচ্ছবি। শুভ্র মেঘের ডানা মেলে আসা নতুন অতিথির আগমনের দিনে পুরনো অতিথির বিদায়। তাও সেটা একই দিনে একটাবার চোখের দেখাও দেখতে পারল না। কষ্ট হচ্ছে খুব, তাই না? কষ্ট না, ভাবছি কি অফিসিয়ালি বাবা মা হারা হলাম। পালক নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্তির দিকে। অন্তি বিবর্ণ হেসে বলে, বাট ইটস ওকে, এগুলো শূন্যতা আমাকে খুব একটা কষ্ট দিবে না। 2 যুগ ধরে আমি ফিল করে আসছি আঙ্কেল কেন এরকম করলো, কি অভাব ছিল তার। পরজীবী মানুষেরা জীবনে সুখের অভাবে নিঃশেষ হয়ে যায়। নিজের শির দ্বারা শক্ত না করে অন্যের উপর ভর করে বাঁচলে এরকম পরিণতি হওয়াটা হয়তো স্বাভাবিক। যাই হোক, আল্লাহ তাকে মাফ করুক। বর্ষার অলস দুপুর অল্প অল্প করে ঢলে পড়েছে বিকেলের দিকে। আকাশ মেঘের ভার সইতে না পেরে সকাল হতেই ঝরছিল মিহি ইলশেগুড়ি বৃষ্টি, যা এখন বেশ খানিকটা ঘন হয়েছে। পিচঢালা রাস্তায় চাকার ঘূর্ণয়নে জলকণাগুলো কেটে কেটে অদূরে ছিটকে পড়ছে এলোপাতারি হয়ে। রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছগুলো বৃষ্টির জলে ম্লান করে গাঢ় সবুজ হয়ে চকচক করছে। অন্তি ছুটে চলা গাড়ির জানালার কাছে মাথা ঠেকিয়ে বাইরের জগতের দিকে অপলক তাকিয়ে আছে। প্রকৃতির এক অপার্থিব আয়োজন দেখতে ভারী ব্যস্ত সে। জানালার কাঁচের পৃষ্ঠে ছোট ছোট মুক্তোর ন্যায় জলকণা, মেঘের আড়ালে লুকানো সূর্যের ম্লান আলো। রাস্তা জুড়ে রঙিন ছাতার বাহার, কত কি অশান্ত এই শ্রাবণের ধারা। প্রকৃতিপ্রেমী অবহৎ কন্যা শরীরের সব ক্লান্তি আর নতুন মাতৃত্বের সংবেদনশীলতাকে শান্ত করে দিয়েছে নির্মল চিত্তে। তবে হাসপাতাল থেকে সদ্য মা হওয়া শরীরটা এখনও অবসন্ন। পাশে বসে নানুর কোলে তার পৃথিবী, ঠিক তার পাশে শাশুড়িমা, দুজনে গভীর আলাপনে ব্যস্ত। অন্তির 2-1 কথা ভেঙে ভেঙে কানে পৌঁছালো। সেদিকে তার মন নেই খুব একটা। সমস্ত অস্তিত্ব জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নিয়ে সে তাকিয়ে আছে বাহিরে। চলন্ত গাড়ি বাড়িধারার মূল মোড়ে আসতে না আসতেই থমকে দাঁড়ায়। ছোট্ট একটা ধাক্কায় সবাই নড়ে চড়ে ওঠে।
সামনে দীর্ঘ যানজট, এক মুহূর্তে চারিদিকে হর্নের শব্দে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। সারি সারি গাড়ি এসে মৌমাছি ন্যায় জমতে শুরু করে। জানালার কাঁচ উঠাইয়া দে, যেমনে হর্ন বাজতাছে তোর মাইয়া ঘুম ভাঙা যাইব তো। অন্তি নানুর কথায় জানালা ছেড়ে এক পলক মেয়ের দিকে তাকায়। গোলাপি ঠোঁট ভাঁজ করে টুকটুকি রানী কি আরাম করে ঘুমোচ্ছে নানুর কোলের মাঝে। চারদিকে হর্নের শব্দে কপালখানা তার ঘুমের মধ্যে একটু একটু করে কুঁচকে আসতে অন্তি তড়িঘড়ি করে গ্লাস উঠাতে উদ্যত হয়। পুরোপুরি গ্লাস ওঠানোর আগে পেছন হতে সাইরেন বাজিয়ে একগুচ্ছ পুলিশের গাড়ি আর কয়েকটা কালো রঙের ভিআইপি পাজেরো এসে জটলা পাকায়। অন্তির হাত থেমে যায় উইন্ডো রেগুলেটরে। সজাগ দৃষ্টি মেলে সে। বৃষ্টির ঝাপসা কাজ দিয়ে সামনে চলে যেয়ে অ্যাম্বুলেন্সটার দিকে তাকায়। বুকের ভেতরে অজানা ভয়ের রেশ তাকে গ্রাস করতে না করতেই পেছনে থাকা কালো পাজারো গাড়িটাকে আইফা কোম্পানির লোগো চোখের মণি কাঁপিয়ে দেয় মুহূর্তে। নওশাদ চৌধুরীর বিশাল সাম্রাজ্যের পরিচিত প্রতীক তার শরীরে কাঁটা দিয়ে তোলে। শূন্য দৃষ্টিতে সে ফের অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে অজান্তে বলে ওঠে, বাবা। দুর্ভাগ্যের অন্তিম যাত্রায় মা মেয়ের এমন করুণ সাক্ষাৎ প্রকৃতিও হয়তো মেনে নিতে পারে না। আকাশে বিদ্যুৎ গর্জন করে ওঠে। মুষলধারে শুরু হয় বৃষ্টি। বড় বড় বৃষ্টির ফোঁটায় সাদা কাপড়ে মোড়ানো এক স্তব্ধ অবয়ব আবছা হয়ে ওঠে। অন্তির মস্তিষ্কে অকারণে বিগ্রহ শুরু হয়। সারা দুনিয়ার কাছে এটা বর্ষার অমোঘ বৃষ্টি মনে হলেও ঘন কালো আকাশ বুঝায় এটা এক পিতৃমাতৃহীন কন্যার নীরব কান্না। বাবা নামক শব্দের বিশেষত্ব বুঝতে গিয়ে সে হোঁচট খেয়ে পড়ে। কেননা সে কেবল এক অনাহত অতিথি ছিল ওই প্রাণহীন নিথর দেহের কাছে। কি দেহ সামনে বাইরে কইতেছি না, জানালা উডা সাইরেন বাজার আর সময় পাইল না, জ্যামের মধ্যে মাথা তুইলা নিতাছে। নানুর বিরক্তকর স্বরের অন্তির কানে পৌঁছালো। তার অভিব্যক্তির কোনো পরিবর্তন হয় না। না স্বরে দৃষ্টি, ধীরে ধীরে এগিয়ে চলা। অ্যাম্বুলেন্সটার দিকে থাকে তার গভীর দৃষ্টি। নানুমণি তো উঠে গেল। প্রকৃতির কান্নার সাথে তুমুল নতুন মাত্রায় যোগ হয় অন্তির কন্যার কান্না। ঘুম ভেঙে গিয়েছে তার প্রখর শব্দের তোড়ে। নাকমুখ কুঁচকে ছোট্ট আঙুল উঁচিয়ে কান্নায় নিমজ্জিত হয়ে পড়ে মুহূর্তে। ওদিকে পুলিশি তদারকিতে ততক্ষণে বিস্তর জ্যাম ঠেলে পথ খুঁজে পায় অ্যাম্বুলেন্স। চোখের সামনে দিয়ে আড়াআড়িভাবে পার হওয়া গাড়ি দেখে অন্তির নাড়ি ছিঁড়ে জন্ম নেয়া মেয়ের কান্নার চেয়েও তীব্র এক হাহাকার নিজের ভেতর গুমড়ে ওঠে। একদিকে তার কোলে নতুন জীবনের আগমন, আরেকদিকে মাত্র কয়েক ফুট দূরে তার জন্মদাতার চিরপ্রস্থান। কোনো উচ্চকিত বিলাপ নেই কোনো শেষ দেখা। ভিআইপি প্রোটোকল আর পুলিশের তদারকিতে নওশাদ চৌধুরীর মৃতদেহ বহনকারী গাড়িগুলো দ্রুত রাস্তা পার হয়ে যেতে থাকে। অন্তি বিমূঢ় হয়ে দেখে যায় গাড়িগুলো বাঁক নিয়ে চোখের আড়ালে চলে যাচ্ছে। বৃষ্টির ঝাপসা কাছে সে আর বাবাকে দেখতে পায় না। হঠাৎ করে তার মন মস্তিষ্ক বিভ্রম ঘটে। তড়িৎ হাতে নানুর কোলে হতে মেয়েকে তুলে নেয় সে। বাবার গাড়ির শেষ পদচিহ্ন নিঃশেষ হওয়ার আগেই জানালার দিকে মেয়ের মুখটা তুলে ধরে। হাজারো ঘৃণা অবজ্ঞাকে ঠেলে ঠোঁট কাঁপিয়ে উচ্চারণ করে, তোমার নানু ভাইয়ের সাথে তোমার প্রথম এবং শেষ দেখা। তোমাকে না দেখে সে কেমন অভিমান করে চলে যাচ্ছে দেখো। তুমি মন খারাপ করো না, তোমার মাম্মাম ভীষণ অসহায়। সে কখনোই আর পারবে না নানু ভাই নানুমণিকে তোমার কাছে এনে দিতে। সারা খানম মিসেস আদিবা বিস্মিত চাহনিতে তাকিয়ে থাকেন। মুখ ফুটে কেউ কোনো কথা বলে না। চলমান পরিবেশে বুঝে যায় ঘটনার ভাব সম্প্রসারণ। তবে বৃষ্টির ছাট শুভ্র মুখটার উপর পড়তে সারা খানম সন্তর্পণে অন্তির কোল হতে আবারও নিজের কোলে নিয়ে আসে ছোট্ট প্রাণটাকে। নওশাদ চৌধুরীর প্রয়াণে সে ব্যথিত হয়, তবে অন্তির রক্তের প্রতি টান দেখে সে নীরব বাকরুদ্ধ। কল্পনা তো ভাবিনি এই পাথুরে মেয়ের মনের এক জায়গায় তার বাবার স্থান অবহেলায় হলেও রয়ে গেছে গভীরভাবে। দীর্ঘশ্বাস ফেলেন তিনি। সবকিছুকে অনায়াসে এড়িয়ে ব্যস্ত হয়ে ওঠেন এহেরিসা বুড়ির কান্না থামাতে। অন্যদিকে ধুধু পথ হতে অন্তি মুখ ফেরায় না। বৃষ্টির জলধারাতে অর্ধ শরীর তার জবুথবু। অদ্ভুত এক নীরবতা, অদ্ভুত এক বিষণ্ণতায় সে চুপটি করে তাকিয়ে থাকে শূন্য পথে। শহরের লোকগুলো যে বড্ড একা, এই শোকের কোনো সাক্ষী নেই, কোনো অস্তিত্ব নেই। আছে শুধু এক নিস্তব্ধ একাকিত্ব।
সে জ্যামে আটকে থাকলেও তার বাবা জীবনের সব জ্যাম ছাড়িয়ে অনন্তের পথে পাড়ি দিয়ে ফেলেছে। ব্যস্ত এই শহরে ক্ষণিকের সাক্ষাতে আজ থেকে সমস্ত অভিযোগের খাতা চিরতরে বন্ধ হয়ে গেল। আর সে জ্বালাতন করবে না বাবাকে, আর না বাবা বিরক্ত হবে তার উপরে। এখানেই তার সমাপ্তি। যে সম্পর্কের কোনো নাম ছিল না, যে দূরত্ব কোনোদিন ঘোচেনি, আজ সেই দূরত্ব এক চিরস্থায়ী নিস্তব্ধতায় রূপ নিয়েছে। বৃষ্টির প্রতিটি ফোঁটা অন্তির জন্য এক নীরব শোকগাথা হয়ে ঝরছে। অভিমানী দূরত্ব হয়তো কথা বলা বন্ধ করে দেয়, চোখের দেখা স্পষ্ট করে, কিন্তু রক্তের টানটুকু শেষ নিঃশ্বাস পর্যন্ত শরীরেই বয়ে বেড়াতে হয়। কি এক অদ্ভুত বিদায়! না হলো কোনো আলিঙ্গন, না হলো কোনো শেষ কথা। কেবল পশলা বৃষ্টির ঝাপসায় মিশে গেল এক বাবার নিথর দেহ আর এক মেয়ের আজীবনের দীর্ঘশ্বাস। হায়, এমন দুর্ভাগ্য কারো না হোক। মেঘ মেদুর দুটো দিন কাটিয়ে অবশেষে দেখা দিয়েছে ঝকঝকে এক অপরাহ্ন বেলা। আকাশের মন আজ বেশ ভালো ফুরফুরে। নির্মলা বাতাসে ব্যালকনিতে সাজানো ফুল গাছগুলোর লতানো দেহগুলো দুলছে তানপুরা সুরে সুরে। ঠিক তার পাশে হালকা রোদ ছায়ার মাঝে শীতল পাটি বিছিয়ে সায়রা খানম পায়ের ওপর নিয়ে বসেছেন তার পুতনিকে নিয়ে। আজ 3 দিন পর হালকা কুসুম গরম পানিতে স্পঞ্জ বাথ করানো হয়েছে এই ক্ষুদে সদস্যকে। অন্যদিকে কন্যার মা সদ্য শাওয়ার শেষে বের হয় ওয়াশরুম হতে। চুলে টাওয়াল পেঁচিয়ে ধীর পায়ে এগিয়ে আসে ব্যালকনিতে। মায়ের প্রধান দায়িত্ব হিসেবে একমাত্র ব্রেস্ট ফিডিংটাই করা, এসে বাদ বাকি সব কিছু নানো। টয়লেট ক্লিন করা, ঘুম পাড়ানো, কান্না থামানো, কোমলে নিয়ে ঘুরঘুর করা, সমস্ত কিছুতে এক সায়রা খানম। তবে এর মাঝে অল্প স্বল্প ভাগ বসায় মিসেস রাদিবা। খুব যে একটা সুবিধা করতে পারেন এমনও না। সুবোধ বৃদ্ধা হেসে হেসে বলেন, আমি আর কয়দিনই বাসি, যতটুকু পারি কইরা যাই, তারপরে তোমরা কইরো। এখনই এত ব্যস্ত হইতে হইব না। চুলটি ভালো করে শুকাইয়া নে, রোদে বয়। এই গরমে রোদে বসবো? বর্ষাকালে গরম কোণে পাশ, 2 দিন টানা বৃষ্টি হইয়া শীত নামিয়া গেছে। চুল না শুকাইলে ঠান্ডা লাগবো তোর। আর তোর ঠান্ডা মানে তোর মাইয়ার ঠান্ডা। অন্তি টাওয়াল ছেড়ে কাঁধ সমান চুলগুলোকে হালকা হাতে নেড়ে ব্যালকনির চারপাশ সূক্ষ্ম চোখে তাকিয়ে দেখে তাদের ব্যালকনির দক্ষিণ পাশটায় লাগো আর সাদা রঙের প্যাঁচানো লোহার সিঁড়িটা নিচে নেমে গিয়েছে, যেখান দিয়ে নেমে সরাসরি বাসার পিছনে বাগানটায় যাওয়া যায়। টবে লাগানো গন্ধরাজ গাছটা পেরিয়ে চঞ্চল চুরুই সিঁড়ির প্রান্তে গিয়ে দাঁড়ায়। চোখের পরিমাপে দূরত্ব মেপে সে একবার নিচে তো একবার নিজ কক্ষের দরজার দিকে তাকায়। কি হয়েছে, কি দেহ সমন কইরা? নানুর প্রশ্ন কানে এলেও অন্তি জবাব দেয় না। তার জ্ঞান ধ্যান অন্য কিছুতে নিমজ্জিত। কপাল ভাঁজ করে সে ব্যালকনির দক্ষিণ পাশ ছেড়ে এবার সরাসরি উত্তর পাশে আসে। এখান হতে অপরিচিত লজের মূল ফটক স্পষ্টত দেখা যায়। ওই যে খাকি পোশাক পরনে দারোয়ান আহসান সাহেবকে দেখা যাচ্ছে, যে কিনা এই মুহূর্তে ভর দুপুরে লাঠি হাতে ঝিমোতে ব্যস্ত। ওমর আঙ্কেল। দোতলা হতে মেয়েলি ডাক শুনে ওমর আলী বাগানের দিকে যাওয়ার পথে হাঁটা থামায়। পিছু ঘুরে উপরে তাকাতে অন্তি হাতের ইশারায় কাছে ডাকে তাকে। ওমর আলী কিছুটা দ্বিধাগ্রস্ত মন নিয়ে এদিক ওদিক তাকে সন্তর্পণে কাছে এগিয়ে আসে। গলার স্বর ছড়িয়ে বলে, আমাকে ডাকো মা? হ্যাঁ বলো। আলতা কোথায়? ওমর আলী আলতার নাম শোনা মাত্র চোখ মুখ আধার করে ফেলে। অপ্রসন্ন মুখ করে বলে, আমি তার খবর জানি না মা। এ বাসায় তার কাজ আর আমার কাজ ভিন্ন। দুজনেই তো আউটডোরে কাজ করেন, ওকে একটু দেখে দিন না। বলুন আমি ডাকছি। সেজন্য এখন উপরিতলায় আমার রুমে আসে। আপনার রুমে? হ্যাঁ। অন্তির অকপটে হ্যাঁ বলাতে ওমর আলীর বিষয়টা হজম করতে একটু কষ্ট হয়। সাধারণত সে আর আলতা এই বাসায় আউটডোরের সমস্ত কাজবাজ করে, আর ইনডোরের কাজের দেখাশোনার ভার মনিরার। তবে পরিস্থিতি ভেদে মাঝে মধ্যে এর হেরফের ঘটে, এটা সত্য। অনেক কাজের ক্ষেত্রে ওমর আলী কিংবা আলতার ডাক পড়ে বাসার অভ্যন্তরে, কিন্তু তাই বলে একেবারে সরাসরি কক্ষে? কি এমন কাজ আঙ্কেল? ওমর আলী স্বল্পক্ষণের প্রশ্নাত্মক ধ্যান ছেড়ে সজাগ দৃষ্টি মেলে। আড়ষ্ট কণ্ঠে তৎপর হয়ে বলে, আচ্ছা আমি পাঠাইয়া দিচ্ছি। তবে মা আপনি নিশ্চিত আলতারকেই আপনার রুমে যাইতে বলবো? হ্যাঁ নিশ্চিত, আপনি এক্ষুনি ওকে পাঠিয়ে দিন, আমি অপেক্ষা করছি। আচ্ছা। ওমর আলী জিজ্ঞাসা চাহনি নিয়েই প্রস্থান নেয় আলতাকে ডাকতে। কেন ডাকছে, কী কারণে উপরিতলায় তার কক্ষে যেতে বলছে আলতাকে? মনের মধ্যে এমন কিছু প্রশ্ন জমাট বাঁধলেও করে ওঠার সাহস হয় না। চুপচাপ সে হুকুম পালন করতে চলে যায়। কি হয়েছে তোর? ওই ঝানু বেডিরে আবার ডাকতাছস কেন?
একটু দরকার আছে নানু। কি হইল আবার? অন্তি ধীর পায়ে সায়রা খানমের কাছে এসে দাঁড়ায়, চুল হাতে টাওয়াল খুলে ব্যালকনিতে মেলে দিতে দিতে মৃদু হেসে বলে, কিছুই হয়নি, এমনি একটু। আচ্ছা তুমি এখন ওঠো, শাওয়ার নিয়ে এসো। এহরিশকে আমি নিচ্ছি। ঘুমে চোখ ঢুলু ঢুলু তোর মাইয়ার, ঘুম পাড়িয়ে দিয়া যাই। সমস্যা নেই, এইটুকু আমি পারবো নানু, তুমি যাও, 2টা বেজে যাচ্ছে। তো পারবি তো? মা হয়েছে, এইটুকুন পারবো না? কানলে কোল তোর খবর আছে। অন্তি ঠোঁট চেপে হেসে সায়রা খানমের কোল হতে মেয়েকে সন্তর্পণে নিজ কোলে তুলে নেয়, বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আলতো করে চুমু খায় কপালে। অতপর মেয়ের ঘুমু ঢুলু ঢুলু চোখ দেখে নির্মল হেসে বলে, কি অদ্ভুত, বাচ্চা নিজে থেকে কান্না করলো, মায়ের দোষ। আপা আমারে ডাক্তারসন? ডেকেছি, ভেতরে আসো। অনুমতি মেলার সাথে সাথে আলতা হন্তদন্ত হয়ে ভিতরে প্রবেশ করে। ব্যস্ত গলা জিজ্ঞেস করে, কি হয়েছে আপা? কি লাগতো আপনার? কিছু আইনা দিমু? মাইয়ের কিছু লাগুনি তো? অন্তি আধশোয়া অবস্থায় আলতাকে আস্তে করে কথা বলার জন্য ইশারা করে। এহরিশা ঘুমে নিমজ্জিত হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করে সে। অতঃপর মেয়ের গায়ে সুন্দর করে নকশি কাঁথা টেনে দিয়ে ধীরে ধীরে সোজা হয়ে বসে। তোমার সাথে কিছু কথা আছে। আমার কথা? আমার লাগে? আলতা প্রবল আগ্রহে অন্তির সন্নিকটে এসে হাঁটু মুড়ে বসে, ব্যগ্র গলায় বলায়, জি কইতে পারেন, আমি তোমাকে যা জিজ্ঞেস করব শুধু সেগুলোর আনসার দিবে, ঠিক আছে? বাড়তি কথা বলার প্রয়োজন নেই। আর হ্যাঁ, একটু আস্তে কথা বলবে, এহরিশা ঘুমাচ্ছে। আচ্ছা। অন্তি বেডসাইড হতে ফোনটা হাতে তুলে নেয়, কিছু একটা বের করে সেদিকে তাকিয়ে থেকে সহজ গলায় বলে, গত বৃহস্পতিবার রাতে তুমি কোথায় ছিলে? আলতা কিছু একটা ভেবে চটপটে কণ্ঠে বলে, কই আর যাইতাম আপা, গেস্ট হাউসেই ছিলাম। আহারে আপা, মনে কষ্ট নিয়েন না, দোহাই আপনার। সেদিন কি মরার ঘুমিয়ে আসছিল আমার চক্ষে? কিছু টের পাইনি, আপনার অমন ধারা অবস্থা যাই না, পরে কি যে দুঃখ পাইছিলাম, খালি আফসোস করিয়া কইছি, কেন আমি কিছু জানলাম না, কেন একটু সাহায্য করবার পারলাম না, আপনি আমারে খুঁজে না পাইয়া কষ্ট পাইছেন। আপা আমি বুঝছি। আহারে আপা, সত্যি আমার ঘুম না আসলে আমি নিজে আপনার লগে হাসপাতালে যাইতাম। আলতার লাগাতার অনুনয় কণ্ঠস্বরে বলা কথায় অন্তি ঠোঁট কামড়ে এক দৃষ্টিতে তাকে বলে, মা তোমাকে এমনি এমনি বকে না, একটু বেশি কথা বলো তুমি। আমি তো সেদিন অবচেতন অবস্থায় ছিলাম, তুমি ছিলে কি না না ছিলে আমি কিভাবে জানবো? আর না জানলে কষ্টকর প্রশ্ন আসছে কই থেকে? অ্যান্ড টু বি অনেস্ট, তোমার থাকা না থাকাতে আদৌ কি কিছু যেত আমার? অন্তি টান টান জবাবে আলতার মুখখানি একটুখানি পাংশুটে বর্ণ ধারণ করে। জবাব খুঁজে না পেয়ে মুখে জোরপূর্বক হাসি টেনে বলে, না আমি কি আর ডাক্তার যে কিছু যাইব আসবো? আমি সেদিন রাতে কেউ একজন এসেছিল এ বাসায়। কে সে? মানে বৃহস্পতিবার রাতে অপরিচিত লজে একজন আগন্তুক মহিলার পা পড়েছিল এবং সেটা আমার রুমে, আমার ব্যালকনিতে। কে সে? অন্তির কণ্ঠ হতে যতটা না কঠিন করে বাক্য উচ্চারিত হয়, ঠিক তার বিপরীতে আলতা খুব সরল মুখে তাকে বলে, আই কেমনে জানতাম আপা? এইটা তো আহসান ভাই কইতে পারবো ভালো, হেই তো পাহারাদার, কে আইব যাইব, হেই ছাড়া আমি কেমনে কমু? আহসানের কথা রাখো, আমি তোমাকে যেটা বলেছি বা জিজ্ঞেস করেছি সেটা বলো। তোমার সাথে কারো সাক্ষাৎ হয়নি সেদিন, তাই তো? না আপা, সেদিন সন্ধ্যার পরে কারোর সাথে আমার দেখা হয় নাই। আপনি চাইলে ওমর ভাইকে জিজ্ঞেস করতে পারেন, হেই জানতে পারে। হেই তো রাত 11টা-12টা পর্যন্ত জাগনা থাকে। তুমি ঘুমিয়েছিলে কখন? আমি 8টার দিকে শুয়ে পড়ছিলাম, মাথার যন্ত্রণা করতেছিল খুব। অন্তি চাহনি নরম করে, মেয়ের দিকে এক পলক নজর বুলিয়ে ঠোঁট ফুটে নিঃশ্বাস ঝেড়ে বলে, তোমরা সবাই যদি অস্বীকার করো তাহলে কেমন করে কি হবে? একজন মহিলা সশরীরে অপরাজিতা লজে ঢুকলো, আমার রুম পর্যন্ত চলে এলো, অথচ কেউ কিছু জানো না। আউটডোরে 3জন মানুষ থাকা সত্ত্বেও কিভাবে যে কেউ এই দুঃসাহস দেখাতে পারে? তোমাদের তো মশা মারার জন্য রাখা হয়নি, তাই না? এরকম হলে তো সেফটি ইস্যু নিয়ে ভাবতে হবে। ওমর আলী ওই ব্যাডা হইল নাম্বার 1 কামসোর। হ্যাঁ, খালি কাম থেকে দূরে দূরে থাকে, ওই ব্যাডারে ধরে না পা। ওই ব্যাডারে ধরলে নিশ্চিত তত্ত্ব পাহা যাইব কে আপনার রুমে ঢুকেছিল, কে আপনারে মারবার চাইছিল। আলতার কথায় অন্তির দৃষ্টি স্থির হয়ে যায়, এক দৃষ্টিতে কিয়ৎক্ষণ তাকিয়ে থাকে, নিরেট গলায় বলে, তুমি সত্যি বলছো? তুমি কিছুই জানো না? আলতা বেকুল চিত্তে বেডের কাভার খামছে ধরে, নির্ভরতার পরম আশ্বাসে দম ছেড়ে বলে, আমি কসম কাইটা কইতে পারমু।
অন্তি ফের কিছু একটা বলা মুহূর্তে কক্ষে প্রবেশ করে সায়রা খানম। গোসল শেষে নামাজ আদায় করে এসেছেন পুতনিকে দেখতে, কিন্তু তাকে কল দেয়া না আলতা। ফট করে উঠে দাঁড়িয়ে সরাসরি হাত জাপটে ধরে, আকুল গলায় বলে, ও খালা, আপনার নাতনির একটু বুঝান না? আমি কসম করে কইতে রাজি, আমি সেদিন কাউরে দেখি নেই। কোন শয়তান মহিলা আইছে গেছে কিছু জানি না, আমি বেহুশের লাহান ঘুমে আসিলাম। সায়রা খানম অন্তির দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে, আবার শুরু করছিস তুই? এই পোকা মাথা থেকে নামবো কখন তোর? যেইখানে দারোয়ান কিছু কইতে পারতাছে না, এইখানে তুই সেমরি। কেমনে জানবো এই সেমরি? তুই ওরে সন্দেহ করতেছিস কেন? সন্দেহ করছি না, এমনি জিজ্ঞেস করলাম। আপনার চোখ মুখ অন্য কথা কইতেছে আপা। অন্তিম মৃদু হেসে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, আয়নার সামনে দাঁড়িয়ে আধ ভেজা চুলে হাত বুলাতে বুলাতে বলে, আমার চোখ মুখে স্বাভাবিকই আছে। আচ্ছা, তোমার কি মনে হয় কে হতে পারে? আলতা অন্তির মুখে হাসি দেখে এতক্ষণ হাফ ছেড়ে বাসে মিয়ে যাওয়া কণ্ঠস্বর জোরালো করে বলে, আপা, আমার মনে হয় কোনো অশরীরী আত্মা হাজির হয়েছিল। পোয়াতি মাইয়াগো গায়ের ঘ্রাণে অনেক কিছুই ঘটে। অশরীরী হলে আমি শরীর দেখলাম কি করে? চোখের সামনে স্পষ্ট একজনকে দেখেছি আমি। মুখ দেখেন নাই? মুখটা বুঝতে পারলে তো আমি নিজেই খুঁজে বের করতাম, তোমাকে শুধু শুধু সন্দেহ করতাম না। হালতা হাত কচলিয়ে মুখ ভার করে ভেজা কণ্ঠে বলে, আমি খুব কষ্ট পাইছি আপা। আমি যেইখানে আসছিলামই না, সেইখানে আপনি আমারে সন্দেহ করতেছেন, অথচ ওমর আলী মনিরারে কিছু কইতেছেন না। যদি সত্যি সত্যি ওই রাইতে আমি জাগ না থাকতাম, তাইলে তো এতক্ষণে আমারে বাইর করে দিতেন। গরিব মানুষ আমি, আমার মূল্য এই বাড়িতে কত নিচে তা টের পাইলাম। কথা শেষ হতে না হতে আলতার চোখ হতে জল গড়িয়ে পড়ে, কণ্ঠ ভারী হয়ে আসে। তার এই নাজুক রূপ দেখে সায়রা খানম নরম গলা বলে, ঝানুবেডি কান্দ ক্যা? আমার সেমরির কথা হইল না কি? আসলেও মেলা ভয় পাইছি, এই জন্য মন থেকে সারাতেই পারছে না। বুঝতেছে না কেমনে আপাদমস্তক এক বেডি রুমে ঢুকলো। আমি তো কইতাছি ওইটা ওমর আলী ভালো করেই পারবো বলতে। তুমি নিশ্চিত? 100% নিশ্চিত। এই বাসার ম্যানেজারগিরি হেই করে। সায়রা খানম অন্তির দিকে তাকে ধীর গলায় বলে, ঝানু বেডি কথা বন্ধ কয় নাই? ওমর আলীরে চিপা ধরলে নিশ্চিত সত্য কইয়া কইব। হেই এই বাসার দেখাশোনা করে। দারোয়ান ব্যাটারে গোল খাওয়াইয়া বাসার ভিতরে প্রবেশ করা সহজ, কিন্তু তাই বলা একেবারে ব্যালকনিতে এইটা এত সহজ না। এর পিছনে শক্তভক্ত মানুষের হাত থাকবো নিশ্চিত। তুই এই চুনুপুটিরে ছাইরা রাঘব বোয়ালরে ধর, তাই পরিষ্কার হইয়া যাইব। অন্তি চুপচাপ নিঃশ্বাস ছাড়ে, নির্লিপ্ত চাহনিতে তাকিয়ে বলে, আচ্ছা, উমর আঙ্কেলের সাথে কথা বলে দেখব। এই ঝানুর আর বকিস না ঝানুরে, বেডি চালু হইল দিল ভালা। বকলাম কথায়? বকছেন আপা আপনি? সত্যি কষ্ট পাইছে আপনাই আমারে সন্দেহ করেছেন দেখা। অন্তি নানুমনির দিকে তাকে নিভৃতে হেসে বলে, আচ্ছা যাও, সরি। এক সরিতে আলতার মন ফুরফুরে হয়ে ওঠে। দুজনের কাণ্ড দেখে সায়রা খানও মাথা নাড়িয়ে মৃদু হেসে প্রস্থান নেওয়ার প্রস্তুতি নিতে নিতে বলেন, মাইয়া উঠোনের আগে তাড়াতাড়ি খাইতে আয়, নাকি উপরে পাঠাইয়া দিতে কমু? আমি যাচ্ছি, এহেরিসে এর মধ্যে উঠবে না। আস্থা, ঝানুবেটি আয়া যাই। আলতা একটু পরে যাবে নানু, তুমি যাও। সায়রা খানম কপাল কুঁচকে ফেলেন, পিছু ঘুরে বিরক্তির সুরে বলেন, আবার কি? এখনো সন্দেহটা কাটে নাই মনে? অন্তি নানুর বিরক্তির সীমা দেখে একগাল হেসে বলে, ওসব ছাড়া কি আর কোনো কথা নেই আমাদের? অত কথা ভালো না, সেমরিটারে আর জ্বালাইস না। এসব কিছু না, তুমি নিশ্চিন্তে যাও নানু, ওকে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আলতার মনে খানিকটা প্রশ্ন এসে ভিড়লেও পাত্তা দেয় না সে, বরং মনে মনে খুশির জ্বর বয়। অন্তির দিকে তাকিয়ে আকাশ কুসুম ভাবে সে, আপা নিশ্চয়ই তাকে কিছু বকশিস দিবে, এই জন্য অপেক্ষা করতে বলছে। একটু বকেছে কিনা ভেবেছে আলতার মন খারাপ, কিছু একটা দিলে খুশি হবে। আর যাই হোক, অন্তি আপা একটু রক্সটা হলেও দিল খোলা, এটা সে জানে। কিছু চাইলে না করেই না, উল্টো চাওয়ারছে অনেক বেশি দেয়। খালা আপনি যান, আমি আইতাছি, আমগরে একটু দরকার সরকার আসেনি। সায়রা খানম আলতার তাল মেলানোতে আর কিছু বলেন না। দুজনের দিকে এক নজর তাকে চুপচাপ রুম হতে বেরিয়ে যায় আলতা। আপা সত্যি কিছু মনে করি না, সন্দেহ করাটা স্বাভাবিক। আমরা এ বাড়িতে কাজ করি, আমগরই তো এসব বিষয়ে খেয়াল রাখানোর কথা। আর জায়গা আমারে বেশি কিছু দিতে হবে না, আপনি খুশি মনে যা দিবেন আমি তাতেই সন্তুষ্ট।
অন্তি ঠোঁটের ওপর ঠোঁট চেপে ধীর পায়ে গিয়ে এসে আলতার সামনে দাঁড়ায়, দুহাত বুকের সাথে ভাঁজ করে ঘাড় কাত করে শান্ত গলায় বলে, যা দিব তাতেই খুশি, খুব খুশি। আচ্ছা, বলানি কনে হঠাৎ একখানা শক্ত চড়, গাল জুড়ে ব্যাপক বিস্ফোরণ ঘটে আলতার। হতভম্ব আলতা এক নিমিষে ঝটকা খেয়ে ওঠে। এমন বকশিস সে কল্পনাতেও ভাবেনি। এই কেমন বকশিস ঘুরে যাওয়া মুখখানি সোজা করে তাকাতে অন্তি একদম সন্নিকটে এসে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বলে, তুমি 64 জেলা দাপিয়ে 64 জেলার ভাষা উগড়েলেও অন্তির কাছে পার পাবে না, কারণ তোমার মতো আমিও দাপিয়ে বেড়ানো বন্য পাখি। কত অলিগুলি ঘুরে ঘুরে তোমার মতো মানুষের চোখের ভাষা পড়েছি। এসব আমার মুখস্থ। আমাকে এসেছো আবেগ দিয়ে ভুলাতে। আমাকে সিরিয়াসলি আপা? আগন্তুক মহিলা আমাকে মারতে এসেছিল, তুমি কিভাবে জানলে? আমি তো একবারও বলিনি, ইভেন বাসার কেউ জানে না সে আমাকে মারতে এসেছিল। আমি জাস্ট বলেছি কোনো এক বিকৃত অবয়বের মহিলা এসেছিল। উদ্দেশ্য তো ভিন্ন কিছু হতে পারে। তুমি অন্য কিছু না বলে সরাসরি মারা শব্দ কেন গেলে? আমি তো, তুমি আমাকে যে ঘাস খাওয়া বোকা নীরব মানবী মনে করেছো, আদত আমি তা না। আমি তোমার চেয়ে কঠিন ধুরন্ধর। তুমি কি চাও তোমার হাত পা ভেঙে আমি গুরু গুরু করে স্বীকারোক্তি আদায় করে নেই? আলতার নিঃশ্বাস আটকে আসার জোগাড় হয়ে ওঠে। চোখ দুটো প্রায় ঘোলাটে, অনবরত ঠোঁট জোরে উন্মুক্ত করতেও যেন বাদ সাধে তাকে। নিরুপায় দৃষ্টিতে তাকিয়ে থাকে সে এক কঠোর মানবীর দিকে, যার বাহিরটা সরলতা আর সৌন্দর্যে মোড়ানো থাকলেও ভিতরটা নিরেট পাথরে গড়া। আপা, আমার ভুল হয়ে গেছে। অতঃপর আলতা অন্তির পায়ে ধরার জন্য উদ্যত হলে সঙ্গে সঙ্গে দূরত্ব বাড়ে চঞ্চল এই রমণী বুকের সাথে একইভাবে হাত ভাঁজ করে কাট কাট গলায় বলে, সময় কম, তাড়াতাড়ি ক্লিয়ার করো। একজন সত্যি আইছিল সেদিন রাইতে, কালো বোরকা পরনে। বিশ্বাস করেন আপা, আমি তার মুখ দেখি নাই। পুরাডি ঢা আসিল হেই বাসার ভিতরে ঢুইকা আপনার কথা আমারে জিগাইছিল। আমি কইছিলাম আপনি বাসার ভিতরে, তারপরে হেই বাসার ভেতরে ঢুইকা আর একটা চট দিব। আলতা শুকনো ঠোঁট ভিজে অন্তির কড়া গলায় আবার কথার বাক পরিবর্তন করে কাপাসারে বলে, হেই 10,000 টাকা দিছিল আমারে। বিনিময় কি ছিল? বাগানের ওই সিঁড়ির চাবি ব্যালকনিতে ওঠার লাইগা। 10,000 টাকা লোভে একজন গর্ভবতী মেয়েকে মারার সুযোগ করে দেয়াটা তোমার কাছে স্বাভাবিক ছিল? একটা অনাগত নিষ্পাপ বাচ্চার কথাও তুমি ভাবনি? আমি মাথায় হাত দিয়ে কইতেছি, আপা, সে যে আপনারে মারবো এই কথা আমারে কয় নাই। হেই আমারে কইছে আপনার সে খালা হয়, আপনি গোসা করে তার সাথে কথা কন না, এই জন্য সে চুপি চুপি আপনার সাথে দেখা করতে আইছে, সারপ্রাইজ দিব। বিশ্বাস করেন আপা, তার হাতে একখান টিফিন বাটি আসিল, পথি মানুষ আপনি, তাই আপনার জন্য পছন্দসই খাবার রান্না করে আনছে। আমি চাবি দিতে অস্বীকার করলে হে আপনার পুরো জীবন কাহিনী শুনে সন্দেহ কাটাইছে। আপনার নানুর কথা, আপনার বাপের বাড়ির কথা, ঠিকানা, নামসহ সমস্ত কিছু তার জানা। আপনি কোন থাকছেন, কার কাছে মানুষ হয়েছেন, সব কিছু কন্যা বিশ্বাস করে উপায় আছে? হে আমার এমন মধু দিয়ে ভুলাইছে, আমি একেবারে বেহুশ হয়ে গেছিলাম। তাকে চাবি দেওয়া মাত্র আমার চোখে এমন ঘুম আসিল, আমি আর কিছু মনে করবার পারিনি। নাম বলেছিল রুমা। নাম কইছে কি? রুমা। অন্তির দৃষ্টি শীতল হয়ে আসে। রুমা নাম শোনা মাত্র মুহূর্তেই মস্তিষ্ক জুড়ে কঠিন লড়াই শুরু হয়ে যায় তার। অজস্র প্রশ্নের সাগরে খাবি খেলেও নিজেকে সংযত করে সে। ধীর গলা বলে, আচ্ছা যাও আপা, আমি সত্যি তোমার সাথে এ বিষয়ে আমার কথা শেষ। তোমাকে একজন আষাঢ়ে গল্প শুনিয়েছে, সেই গল্প শুনে তুমি ডানে বামে ভুলে গিয়েছিলে। যাই হোক, ভবিষ্যতে সেম করলে ভুল করে তোমাকে আমি জানে মারতে দ্বিধাবোধ করবো না। আশা করি তুমি নিজেকে এখন থেকে শুধরাবে। মনিরার মতো হতে পারলে এ বাসায় টিকতে পারবে, নয়তো না। সহজ হিসাব, এখন যাও। আলতার সাহস হয় না দ্বিতীয় কোনো বাক্য উচ্চারণ করার। মাথা নিচু করে অশ্রু সজল চোখে চুপচাপ বিদায় নেয় সে ঘর ছেড়ে। আলতা যাওয়া মাত্র অন্তি শরীরের সব শক্তি ছেড়ে দিয়ে ধপ করে বসে পড়ে বেডের ওপর। লতা নামটার সাথে সেদিনকার অবয়বের সাদৃশ্যতা মেলাতে গিয়ে হিমশিম খেয়ে ওঠে সে। অন্ধকার অস্পষ্ট বিভৎস গন্ধে সেই প্রকৃতিটা সত্যি কি রুমার হতে পারে? কিন্তু রুমা কেন? আমি জানতাম এটা কোনো মানুষের কাজই ছিল এবং সেটাই সত্যি হলো। আল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমি এটাও বুঝতে পারছি আমার খুব কাছের একজনই আমার ক্ষতি করতে এসেছিল। সে সব কিছু জেনে বুঝে এসেছিল, কিন্তু রুমা, ওর কি লাভ আমার ক্ষতি করে? কোথায় ও? অন্তের বিকট ভাবনার মাঝে উচ্চ শব্দে বেজে ওঠে ফোনের রিংটন। এক লহমা চমকে ওঠে সে।
ভয়ার্ত চোখে মেয়ের দিকে তাকাতে আগুপিছু না ভেবেই ছোটে ফোন সাইলেন্ট করতে ইনকামিং কলে পালকের নামটা দেখে রিসিভ করে না, সে তড়িৎ হাতে কেটে দেয় কল। নীরবতার মাঝে হঠাৎই শব্দ হওয়াতে এহেরিসা ঘুমের মাঝে নড়ে চড়ে ওঠে। সামান্য কপাল ভাঁজ করতে অন্তিমের পাশে গিয়ে বসে, আধসহ হয়ে শরীরে হাত বুলাতে থাকে আলতো করে। পরম মমতা মিশে রাজকন্যা সাহেবা মায়ের স্পর্শ পাওয়া মাত্র একটুখানি নড়াচড়া করে গোলাপি ঠোঁটখানা চটকে আবারও গভীর ঘুমের তলদেশে নিমজ্জিত হয়ে পড়ে। অন্তি স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়ের এমন নির্মল ঘুমের দৃশ্য দেখে কি সুন্দর, কি স্নিগ্ধ। মন প্রান্তন ভরে ওঠে মাতৃত্বের কোমল স্বাদ অনুভব করতে পেরে। বুকের মধ্যে প্রশান্তির হাওয়া বয়। এই এক টুকরো ক্ষুদে প্রাণের কাছে পৃথিবীর সব কিছুই যেন তুচ্ছ নগণ্য। মায়ের অনাদরে বড় হওয়া চঞ্চল এই চুরুই কিভাবে যে মা হয়ে এত মায়া মমতা মনে পুষল, নিজে ভেবে অবাক হয়ে যায় মাঝে মাঝে। পালক, বিজি তুই? ফোন কাটছিস কেন? এহেরিসে ঘুমাচ্ছে। ফোন সাইলেন্ট করতে ভুলে গিয়েছিলাম, একটুর জন্য উঠে পড়েনি। কিছু খবর পেলি? ভাইরে ভাই, জীবন শেষ আমার। কত কষ্ট করেছে আঙ্কেলের পোস্টমর্টেম রিপোর্ট কালেক্ট করেছি, ইউ ক্যান্ট ইমাজিন। বাবা না থাকলে ওই হসপিটালের ডক্টরের তো নাগালই পেতাম না। আঙ্কেল সব কিছু ম্যানেজ করেছে, এভরিথিং। আমাকে কোনোভাবেই কোনো কিছুতে অ্যালাউ করেনি। বাপ মা দুজনই ডাক্তার, এই আইডেন্টিটি ইউজ করেও কাজ দেয়নি। এত কড়া সিকিউরিটি। অন্তি জানালার বাইরে তাকিয়ে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে বলে, বড় বড় মানুষের বড়সড় কারবার হওয়াটাই স্বাভাবিক। রিপোর্ট কি বলছে? ফোনের অপর পাশ হতে পালকের খানিক সেকেন্ডের নীরবতা ভেসে আসে। কিছুটা সময় নিয়ে ধীর গলায় বলে, আঙ্কেল সুইসাইড করেনি দোস্ত, তাকে মার্ডার করা হয়েছে। বাট এমনভাবে মার্ডার করা হয়েছে যে শরীরে কোথাও কোনো ক্ষত হয়নি, বিশেষ কায়দায় মেরেছে। প্রি প্ল্যান ছিল সব কিছু। অন্তি পালকের মুখ হতে কথাটা শোনা মাত্র সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয়। মাথা উঁচু করে কিয়ৎক্ষণ বরফের ন্যায় জমে থাকে সে। কপালের রেখাগুলোর ভাঁজ ক্রমেই গাঢ় হয়ে আসে। ক্ষীয়মান কণ্ঠ উন্মুক্ত করে বলে, তার স্ত্রীর কাজই হয়তো এটা। মিসেস মিথিলাকে আমিও সন্দেহ করেছিলাম, বাট সে আঙ্কেল মারা যাওয়ার 2 দিন আগে থেকে মালয়েশিয়াতে অবস্থান করেছিল ফর বিজনেস পারপাস। স্নেহা নিজে আমাকে সব পেপারস পাসপোর্ট দেখিয়েছে। আমার মনে হয় না উনি এসবের সাথে সংশ্লিষ্ট। ভদ্রমহিলা বেশ ভেঙে পড়েছেন। তুমি কি স্নেহাকে সন্দেহ করছিস? তুই কি? না, স্নেহা কখনো এই কাজ করবে না। ও বাবাকে ভীষণ ভালোবাসে, ছোট থেকে দেখে আসছি। আমাকে তো ধারের কাছে ঘেঁষতে দিত না, এটা ঠিক। আঙ্কেল মারা যাওয়াতেও ভীষণ কষ্ট পেয়েছে এটা, কিন্তু মার্ডারটা করলো কে? রাউন্ড মলি একের পর এক খুন। এসব কি হচ্ছে? প্রথমে আনিশা আপুরকে, এরপর আঙ্কেলকে। তোর উপর আক্রমণ। কে আছে এসবের পিছনে? আমার মাথা ঘুরাচ্ছে, কিছু বুঝতে পারছি না। ফোন রাখছি, কালকে বাসায় আসিস। অন্তি কল কেটে দেওয়া মাত্র ফোন ছুড়ে মারে। ডিভানে অসহ্য লাগছে সব কিছু তার। এত গোলযোগ আর মাথায় ধরছে না তার। কোনো দিক যাবে সে, চারদিকে শুধু জট আর জট। এত কেন কঠিন পৃথিবী? নেভিয়ান সাহেব প্লিজ তাড়াতাড়ি আসুন, আমি আর পারছি না, আর ভালো লাগছে না। একাকাশ চিন্তাকে মাথায় নিয়ে মেয়ের পাশে ঘুমিয়ে যায় অন্তি। সায়রা খানম, মিসেস আদিবা পরপর এসে ডেকে গেলেও কোনো সাড়া পাওয়া যায় না তার। মেয়ের মতোই গভীর ঘুমে নিমজ্জিত সে। মা মেয়ে গাল ফুলিয়ে ঘুমাচ্ছে নিশ্চিন্তে। এদিকে লাঞ্চের টাইম পেরিয়ে প্রায় বিকেল 4টা। মিসেস আদিবা পায়চারি করতে থাকেন অনবরত। টাইমলি খাওয়া দাওয়া কাজকর্ম না হলে তার ভালো লাগে না। অপেক্ষায় থাকেন পুত্রবধূর কখন একটু ঘুম পাতলা হবে, ডেকে তুলে খাইয়ে দিবেন। কিন্তু ঘড়ির কাঁটা ঘুরলেও অন্তির চোখের ঘুম নামে না। অন্যথা লম্বা অপেক্ষা শেষে দীর্ঘ শ্বাস ফেলে চলে যান তিনি নিচে। ঠিক তার কিছুক্ষণ পরে অন্তির সাইলেন্টকৃত ফোনে ওঠে উত্তাল সমুদ্রের ঝড়। অনবরত ভাইব্রেশনে ভো ভো করে শব্দে ছেয়ে যায় পুরো ঘর। ডিভানের এক কোণে পড়ে থাকা যান্ত্রিক মাধ্যমটা গম্ভীর আওয়াজে জানান দেয় তাকে তুলতে, কিন্তু দুর্ভাগ্যবশত ফোন মালিকের গভীর ঘুমের কাছে খুব একটা পাত্তা পায় না। তবে চেষ্টারও কমতি রাখে না সে। ভো ভো আওয়াজ তার নিরন্তর গতিতে চলমান থাকে। একাধিকবার ফোন কলের এই বিরক্তিকর শব্দ অবশেষে শ্রবণে পৌঁছায় চঞ্চল চুরুই। এর গভীর ঘুমে তার পড়ে যায় ভাটা। চরম বিরক্তিতে সে চোখ মুখ কুঁচকে একইভাবে বালিশের সাথে লেপ্টে থাকে। মন চাচ্ছে যে ফোন করেছে তাকে সব ফোনটা ভেঙে 2 টুকরো করে ফেলতে, চোখ বন্ধ করে বিড়বিড় করে গালি ছুড়ে সে।
কিন্তু বেহায়া ফোন তখনও তার লাগাম ছাড়ে না। অসহনীয় শব্দে ভূমিকম্প ঘটাতে ঘটাতে অস্থির করে ফেলে সে। অন্তি কিয়ৎক্ষণ মেরে শুয়ে থেকে ধপ করে উঠে বসে। আর সহ্য করা যাচ্ছে না, এটার একটা বিহিত করতেই হবে। মেয়ের দিকে নজর বুলিয়ে ঘুম চোখেই হুড়মুড়িয়ে নেমে যায় সে বেড ছেড়ে। ডিভান হতে ফোনটা রিসিভ করা মাত্র চোখ থেমে যায় তার। রাগের অসীম পারদ রেখা হুট করে শীতল হয়ে যায় চড়ুই পাখির স্থবির দৃষ্টিতে। ইনকামিং কলে ওঠা নামের দিকে চেয়ে থাকে সে। এক মুহূর্তে রাগ ঘুম হাওয়া মিলিয়ে পশলা বৃষ্টির ন্যায় ঠান্ডা শীতল নরম হাওয়া বিস্তার করে মুখখানিতে। চোখ কষলে ভালোভাবে নাম্বার এবং নামটা দেখে সে। ঠোঁট নেড়ে নমুজ গলায় বিড়বিড় করে বলে, না ঠিকই আছে, আজ আর ইমাজিনেশন মনে হচ্ছে না। নেভিয়ান সাহেব সত্যি তাকে ফোন করেছে, তবে 4 দিন পর। সরি ম্যাম, ফরওয়ার্ড বিজি ছিলে হয়তো, কন্টিনিউয়াসলি কল করে ডিস্টার্ব করলাম। 4 দিন পর নেভিয়ান সাহেবের মুখটা দেখা মাত্র অন্তি সমস্ত দৈন্যতা ক্লেশ ভুলে যায়। কিসের রাগ, কিসের ঘুম, কিসের কি লম্বা দূরত্বের বেড়াজালে আটকে থেকে মনটা তার আজ ছিন্ন ভিন্ন। এই মানুষটার কল অপেক্ষা করে কিভাবে ঘুমাচ্ছিল সে। এড়িয়ে যেতে চাইছিল, সাথে আবার গালিও ছুড়েছিল। অন্তি তুমি আর ভালো হলে না, 4 দিন পর আমাদের কথা হচ্ছে, আমি ডিস্টার্ব ফিল করব। এভাবে কষ্ট দিচ্ছেন কেন আমাকে দূরে সরিয়ে রেখে? সিক্ত রাতের আধারে শিপের ডেকে গিয়ে বসে। টানা ঝড় বৃষ্টি শেষে আজকে ঝকঝকে এক ফালি চাঁদ উঠেছে ভিনদেশের আকাশে। জ্যোৎস্নার আলোতে পরনে কালো টি শার্টের নেভি লোগোটা দিব্যি চোখে ভাসছে। ট্রাউজারটা প্রায় আধ ভেজা, ঠান্ডা বাতাসে তার ছাট ছাট চুলের ডগাগুলো সামান্য হেলে দুলে উঠছে। হাত ঘড়িতে সময় দেখে চোখ রাঙিয়ে দেখাচ্ছে রাত 1:27। সুপুরুষ সাহেব ক্লান্ত চক্ষু দুটো ফোনের অপর পাশে প্রিয়তমার বেদনা গর্হিত মুখখানি দেখতে ব্যস্ত। গভীর রাতে নিদ্রার আবেশ নেই সেই চোখে, আছেই শুধু তার চঞ্চল চুরুকে দেখার এক সমুদ্র তৃষ্ণা। এতগুলো সময় পর আজ একটু সুযোগ ধরা দিয়েছে, চোখ দুটোর পিপাসা না মেটালেই যে না। ওয়েদার ব্রিটে করে আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে, ঘূর্ণিঝড় সবকিছু এলোমেলো। আজ সৃষ্টিকর্তা একটু দয়া করে সিগন্যাল মিলিয়ে দিয়েছে, ভীষণ মিস করছি আমার চড়ুই পাখিকে। অন্তি কাতর দৃষ্টিতে তাকিয়ে থাকে তার নেভিয়ান সাহেবের দিকে। নম্র গলায় বলে, এখনো শিপে? হ্যাঁ, একদম মাথায় চড়ে বসে আছি শিপের। ব্যাক করছেন কবে? পরশু। পরশু? এখনও কতদিন, অনেক সময়ের ব্যাপার। এর মধ্যে ওয়েদার কমফোর্ট জোনে না থাকলে আবারও ডিলে। খোদা, সমুদ্রের বুকে যারা কাজ করে তাদের লাইফটাই অনেক হার্ড। রিয়েলাইজ করতে পারছি এখন 24 আওয়ার্স ফাইট করতে হয়। সিক্ত আলতো এসে ঠোঁট উল্টায় শীতল কণ্ঠে বলে, শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এটাই হচ্ছে আমাদের মূল মোটো। লং টাইম আপনজন ছেড়ে দূরে থাকার কষ্ট ছাড়া অন্য কোনো কষ্ট আমাদের স্পর্শ করতে পারে না। উইকনেস শুধু এই একটাতেই, বাট রেসপন্সিবিলিটির কাছে সেটাকেও বেশিরভাগ সময় স্যাক্রিফাইস লিস্টে ফেলতে হয়। অন্তিম মৃদুভাবে মাথা নাড়িয়ে ভুরু মুছে বলে, ইউ আর নট দ্য অনলি ওয়ান্স। অ্যাজ এ নেভাল অফিসার ওয়াইফ, দ্য স্যাক্রিফাইস উই মেক আর ইকুয়ালি প্রোফাইন্ড। অবভিয়াসলি এটা স্বীকার করার কোনো ওয়ে নেই। গিল্ট ইজ ইটিং মি অ্যালাইভ। এই সময়টাতে আমি তোমাকে সময় দিতে পারছি না, পাশে থাকতে পারছি না। এই টপিকে সরিয়ে বলতে ইচ্ছে করে না আর। চঞ্চল চুরুই ঠোঁট বাঁকিয়ে বাঁকা হাসে, বুঝদার ভঙ্গিতে মাথা নাড়াতে নাড়াতে বলে, একদম আমারও সরি বলতে হচ্ছে করে না আর, ইচ্ছে করে না আর। বাই দ্য ওয়ে, ওই 4 দিনের মাঝে বাবা মা বা আমাদের কোনো রিলেটিভসের সাথে কথা কি হয়েছে আপনার? তোমার সাথে প্রথম কথা বলছি সত্যি। সমুদ্রে থাকা অবস্থায় ঘূর্ণিঝড় হলে শিপে রেডিও সাইলেন্স জারি করা হয়। দ্যাটস মিন সব ধরনের বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যাতে ঝড়ের মধ্যে জাহাজের সিগন্যালে কোনো বিপদ না পড়ে এবং ইন্টেলিজেন্সের তথ্যের নিরাপত্তা বজায় থাকে। আজকে 4 দিন পর সব কিছু নর্মাল হয়েছে, অ্যান্ড সাথে সাথেই বাবার ইমেলের জবাব দিয়েছি, তোমাকে ফার্স্ট কল করেছি। ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, থ্যাংক ইউ। সিক্ত হাতে ফোন ঘুরিয়ে একটু আলোর কাছাকাছি আসে, তীক্ষ্ণ দৃষ্টিতে অন্তিকে পরখ করে বলে, ফরওয়ার্ড। এমনি সব কিছু ঠিকঠাক, তুমি ঠিক আছো? তোমার শরীর ডাক্তার দেয়ার ডেট অনুযায়ী আর তো 3 দিন পরে। এক মুহূর্তে নেভিয়ান সাহেবের ব্যস্ত হয়ে যাওয়া দেখে অন্তি তাড়াহুড়ো করে বেডের উপর গিয়ে বসে। হাত উঁচিয়ে চাপা কণ্ঠে বলে, ওকে, ব্যস্ত হবে না প্লিজ, সব ঠিক আছে, রিল্যাক্স, আমিও ভালো আছি।
সিক্ত শান্ত হয়, কিন্তু তার শ্রীগাল চোখ দুটো অন্তিকে উপেক্ষা করে সরাসরি বেডের ওপরে গিয়ে পড়ে। ক্যামেরার ফ্রেমে অন্তির পাশে খুব স্বল্প সময়ের জন্য অতি ক্ষুদ্র নরম আঙ্গুলের নড়াচড়া তার নজর এড়ায় না। পাশে কে? কোথায়? বেডে? কই, কেউ নেই তো। ডেফিনেটলি কেউ আছে। অন্তি এক পলক পাশে ঘুমন্ত রাজকন্যার দিকে তাকায়। সেদিক তাকিয়ে থেকে স্বতঃস্ফূর্ত হেসে বলে, ও আচ্ছা, একটা বেবি এসেছে বাসায়, আমার কাছে শুয়েছি তাকে। শিখতের ভুরুজোড়া সংকুচিত হয়ে আসে। নিজের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করেও সে শান্ত থাকার চেষ্টা করে। ভরাট গলায় বলে, কোন গেস্টের? কোন গেস্টের বেবি? আছে কোনো একজনের। তোমার সাইডের গেস্ট নাকি আমার সাইডের গেস্ট? দুজনেরই গেস করুন তো কার হতে পারে। অন্তির রহস্যময় দৃষ্টি অগোচর হয় না শিখতের। প্রফেশনাল লাইফে কঠিন প্যাচের সমীকরণ মেলাতে সে খুব দক্ষ, তবে আজ কোন গেস্টের বেবি এটার সমীকরণ সে মেলাতে গিয়েও মেবি মেলাতে পারে না। এক অদ্ভুত শিহরণে তার শরীরের লোম জেগে উঠতে থাকে বারে বারে। সিক্ত নিয়মনিষ্ঠ এই লেফটেন্যান্ট কমান্ডারের খোলসটা কেমন তাসের ঘরের মতো ঝুরতে শুরু করে। বুকের ভিতরটা এখন সমুদ্রের ঢেউয়ের চেয়ে বেশি উত্তাল পাতালে নিমজ্জিত। স্পষ্ট অস্থিরতা নিয়ে সে কিছুই ক্যামেরার সামনে ঝুঁকে আসে। কণ্ঠখাদে নামিয়ে বলে, অন্তি, ক্যামেরাটা ঘোরাও। অন্তি নেভিয়ান সাহেবের মুহূর্তে বদলে যাওয়া মুখটা দেখে নিভৃতে হাসে। মাথা নেড়ে বলে, গেস্টের বেবি এইভাবে দেখানো বারণ। অন্তি, আই সেড ক্যামেরাটা ঘোরাও প্লিজ। গেস্টের বেবি দেখে কি করবেন আপনি? সিক্ত অধৈর্য হয়ে ওঠে। তার চোখ প্রায় ভিজে আসা উপক্রম। রূপলি থালার ন্যায় চকচকে চাঁদের আলোয় তার দৃঢ় সুদর্শন প্রতিছায়ায় মুখটাতে অসহায়ত্ব ফুটে ওঠে। ফিসফিস করে বলে, আমি জানি আমি খুব ধৈর্যশীল মানুষ, কিন্তু আমি ফিল করতে পারছি এই মুহূর্তে আমার ভেতরে কোনো ধৈর্য কাজ করছে না। বিলিভ মি অন্তি, আমার হাত কাঁপছে, আমার ব্রিদিং এতটাই ফাস্ট চলছে যে আমি নিজের শ্বাস শুনতে পাচ্ছি। প্লিজ আমাকে ধৈর্যের কঠিন পরীক্ষা নিও না, প্লিজ। সিক্তের কণ্ঠস্বরের তীব্র আকতি কর্ণকুহরে আঘাত হানে চঞ্চল চুরুইয়ের। শব্দ করে হেসে ওঠে সে। একজন বাবার তার সন্তানের মুখ দেখার চিরন্তন তৃষ্ণা দেখে বুকটা পরিতৃপ্ত হয়ে ওঠে। পৃথিবীতে এর চেয়ে সুন্দর অনুভূতি, সুন্দর দৃশ্য আর কি হতে পারে? একজন ধৈর্যশীল পুরুষ হাজার হাজার বর্গমাইল দূরে থেকেও কি সূক্ষ্মভাবে সন্তানের আগমন অনুভব করতে পারছে। নিজের কঠিন শৃঙ্খলাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দিয়ে বেকুল হয়ে উঠছে তার অস্তিত্বকে দেখতে। রক্তের টান বুঝিয়ে একেই বলে। নেভিয়ান সাহেবের অসহায়ত্বকে আর দীর্ঘ হতে দেয় না অন্তি। চোখের কোণে সুখ-মিশ্রিত অশ্রুগুলোকে লুকিয়ে কম্পিত হাতে ফোনটা সে এহেরিসার মুখের দিকে ধরে। ক্যামেরার লেন্সে ভেসে ওঠে দেবদূতের মতো পবিত্র এক মুখ, গোলাপি রঙের গাল, বন্ধ চোখের ওপর লম্বা পাপড়ি আর ছোট ছোট ঠোঁট দুটো সামান্য নড়ছে। নীল জল দেশে সিক্তের পৃথিবীটা এক মুহূর্তের জন্য থমকে যায়। কয়েক সেকেন্ড নিথর হয়ে তাকিয়ে থাকে সে নব প্রস্ফুটিত এক ফুলের দিকে, যে চোখের দৃষ্টিতে শত্রুরা আত্মসমর্পণ করে তার কাছে, যে ক্ষুরোধার দৃষ্টিতে সে অনায়াসে ফালা করে দেয় প্রতিপক্ষকে। সেই দৃষ্টিতে হট করে ঝরে পড়ে এক ফোঁটা নোনা জল, অথচ সেদিকে তার ন্যূনতম খেয়াল অবধি নেই। সিক্ত স্ক্রিনে হাত ছোঁয়ানোর চেষ্টা করে যেন ওপাশ হতে এই কোমল স্পর্শটা অনুভব করতে পারে। অতি শান্ত কোমল গলায় বিড়বিড় করে বলে ওঠে, মাই প্রিন্সেস, মাই লিটল সোল, মাই ব্লাড। অন্তি ভেজা গলায় হেসে বলে, শুক্রবার রাত 12:30, 4 দিন আগেই পৃথিবীর বুকে পা রেখেছে। আপনাকে না জানিয়ে এহেরিসা তার জীবনের শুরুতে বাবাকে সারপ্রাইজ দিয়ে দিল। অফিসিয়ালি বাবা হলেন। কেমন ফিল করছেন? আই থিঙ্ক পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তির তালিকায় আমার নামটা শো করা উচিত এই মুহূর্তে। দ্যাট মোমেন্ট ভ্যালুয়েবল সারপ্রাইজড শক মি অ্যান্ড মেড মি দ্য হ্যাপিয়েস্ট ম্যান এভার। ইট ইজ এ হাই ভ্যালু ফিলিং টু বি এ ফাদার। থ্যাংক ইউ মাই ওয়াইফ, থ্যাংক ইউ মাই ডটার। নেভিয়ান সাহেবের স্বচ্ছ প্রতিক্রিয়ায় খেই হারায় চঞ্চল রমণী। এই মানুষটার কৃতজ্ঞতা বোধ সবসময় তাকে আবেগে ভাসায়। পাল্টা জবাব কি দেবে ভেবে পায় না মিহি কণ্ঠে ছোট করে বলে, তাড়াতাড়ি আসুন, মেয়ে আপনার অপেক্ষা আছে। সিক্ত হাতের ঘড়িতে সময়ের ওপর চোখ বুলে বলে, ডিউটি শেষ হওয়ামাত্র ফ্লাইট ধরবো। শিপে ফিরবেন না? না, বাবা হওয়ার পর আমার আর ধৈর্য কাজ করছে না। এহরিসা ইজ কলিং মি।
চীনের সাংহাই উপকূলের অদূরে নোঙর করে আছে বাংলাদেশ নৌবাহিনীর বিশাল দুর্নিবার জাহাজটি। ঘড়ির কাঁটা রাত তখন 1:30। 4 দিনের যমদূত সম ঘূর্ণিঝড় প্রলয় বিদায় নেওয়া শেষে প্রকৃতি এখন শান্ত, অদ্ভুত, যেন কোনো এক মহাপ্রলয়ের পর এক রকমের নির্মলতার চাদরে ঢাকা। মধ্যরাতের আকাশে পূর্ণিমার চাঁদটা তখনও এক ফালি রূপলি থালার মতো ঝুলে আছে। তার দ্যুতিময় আলোতে সমুদ্রের নীল পানি কাঁচের মতো স্বচ্ছ চিকচিক করছে। নির্ঘুম রাতের পাহারাদার হয়ে জাহাজের দিকে বসে শীত অনুভব করছে। বাতাসে সে আর্দ্র ঘ্রাণ। ডেকটা এখনো ভেজা, চাঁদের আলোয় ঝকঝক করছে নোনা পানি। চারপাশটা এতটাই নিস্তব্ধ যে দূরে সমুদ্রের ঢেউ গর্জনার জাহাজে জেনারেটর হালকা গঞ্জন ছাড়া আর কিছুই কানে আসছে না। অবশ্য থেকে থেকে গাংচিলের করুণ সুর কানে এসে হানা দেয়, অথচ এই শান্ত সমুদ্র দেখে বোঝার উপায় নেই যে গত 96 ঘন্টা এখানে কি নারকীয় তাণ্ডব চলেছে। কিছুটা সময় নির্জনতায় কাটিয়ে সিক্ত তার ডান হাতে কলমটা শক্ত করে ধরে। তার সামনে খোলা সাদা নোটপ্যাড, শ্রীগাল চোখ আজ নোনা জেলা ঝাপসা। হৃদয় এক অলৌকিক প্রশান্তি। দক্ষ হাতে সুকায়দায় সে শুরু করে লেখা, টু মাই প্রিন্সেস, কংগ্রাচুলেশন। তুমি যখন এই ধরনীতে প্রথম নিঃশ্বাস নিলে তখন তোমার বাবা এক চরম অনিশ্চয়তার মাঝে প্রকৃতির সাথে যুদ্ধ করছিল। তোমাকে দেখার পর থেকে বাবার কাছে এই বিশাল সমুদ্র, চাঁদ, পাহাড় সবই নতুন মনে হচ্ছে। স্বাগতম আমার ছোট্ট রাজকন্যা, আমার এই রুক্ষ জীবনে এক পশলা প্রশান্তি হয়ে আসার জন্য। মা, আজ যখন আমি তোমাকে এই চিঠিটা লিখছি, আমি তখন চীন সাগরের বুকে ভাসমান এক লোহার দুর্গের ডেকে বসে আছি। প্রায় 80 থেকে 100 ফুট গভীর নীল জলরাশির উপরে অবস্থান আমার। পানির গতিবেগ ঘন্টায় এখন মাত্র 3 থেকে 4 নটিক্যাল মাইল। মৃদু বাতাস বইছে 100 নট বেগে। অথচ ঠিক 4 দিন আগে গত শুক্রবার রাতে 12:30টায় তুমি যখন পৃথিবীতে এলে তখন তোমার বাবা ছিল সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি। সেদিন রাত 12:30টার আগে থেকে প্রবল ঘূর্ণিঝড় 160 থেকে 180 কিলোমিটার বেগে আমাদের উপর আঘাত হানে। সমুদ্রের ঢেউগুলো এক একটা 25 থেকে 30 ফুট উঁচু হয়ে পাহাড়ের মতো শিপের ওপর ভেঙে পড়ছিল। সেই তাণ্ডবের মাঝে রাডারের সিগন্যাল, ইঞ্জিনের গর্জন আর বাতাসের শো শো শব্দের চারপাশ ছিল বিভীষিকাময়। কিন্তু জানো প্রিন্সেস, এক অদ্ভুত ব্যাপার ঘটেছিল তোমার বাবার সাথে। তোমার বাবা একজন নেভাল ইন্টেলিজেন্ট অফিসার। তার কাজই হলো মস্তিষ্ক কঠিন সময়ে বিশ্লেষণ করা। কিন্তু সে 4 দিন তার সেই কঠিন মস্তিষ্ক কেমন উর্বর হয়ে উঠেছিল। যার প্রতিটি ঝাপটা যখন জাহাজ কাঁপছিল, সে কোনো এক অজানা কারণে শান্তি পাচ্ছিল না। এক নিদারুণ অস্থিরতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল তার জীবনে কোনো এক বিশেষ সমীকরণের নতুনত্ব আসছে। কি নতুনত্ব সে তার একুরেট মান না পেলেও আজ সে বুঝতে পারছে সৃষ্টিকর্তা তাকে অনুভব করার এক অলৌকিক ক্ষমতা দিয়েছেন। তাই তো আজ সমুদ্রের মৃত্যু যখন দৌড় গড়ায় তখনও তার মনে হচ্ছিল কোথাও এক নতুন সূর্যোদয় ঘটেছে। তার কুড়ে ঘরে নতুন অতিথি হয়তো বাসা বেঁধেছে। সুতরাং বেঁচে থাকা অনিবার্য, মাই লিটল বার্ড। আমি হয়তো তোমার জন্মের সময় পাশে থেকে তোমার এই ছোট্ট হাতটা ধরতে পারিনি, তোমার প্রথম কান্নার সাক্ষী হতে পারিনি, তোমার মাম্মাম মাথায় হাতটুকু রাখার সুযোগ পাইনি। এই আক্ষেপ একজন পেশাদার সৈনিক হিসেবে আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। কিন্তু তোমার বাবা যখন সাগরের নোনা জলের ঝাপটা থেকে তার জাহাজ আর দেশের সম্পদ রক্ষা করছিল, তখন তার প্রতিটি নিঃশ্বাসে ছিল তোমার জন্য প্রার্থনা, তোমার মাম্মার জন্য প্রার্থনা। ডিয়ার মাই সোল, ইউ আর সো লাকি। তুমি একজন চমৎকার মাম্মি পেয়েছো জীবনে। ইউ নো শি ইজ এ সুপার ওম্যান, সুপার ওয়াইফ অ্যান্ড সুপার মাদার। তোমার নতুন জীবনকে প্রাণবর্ত করতে তার বিকল্প কেউ হতে পারে না, ইভেন আমিও না। তার বিউটি অফ ফর্ম মুগ্ধ করার মতো। আমি চাই তোমার বেড়ে ওঠার রোল মডেল তোমার মাম্মা হোক। মাম্মার মতো স্বতঃস্ফূর্ত একটা পাখি হয়ে উড়ে বেড়াও। বাবা মাম্মাকে একটু বেশি ভালোবাসলে তোমার বাবা অলওয়েজ আছে তোমার পাশে। বাবার কাঠটা সারা জীবন তোমার মাথা রাখার জন্য উন্মুক্ত থাকবে। অনেক ভালোবাসা মা। খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের, অনেক কথা বাকি। অবশেষে ইতি তোমার বাবা, লেফটেন্যান্ট কমান্ডার, বাংলাদেশ নেভি। চিঠি শেষ শব্দটায় কলম থামিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে শিখত। নোটপ্যাডটা সযত্নে ফোল্ড করে পকেটে চালান করে উঠে দাঁড়ায় সে। এগিয়ে গিয়ে দাঁড়ায় শিপের রেলিংয়ের ধারে। জিম ট্রেন
সুঠাম দেহের তার বলিষ্ঠ পেশিগুলো ফিটেড টি শার্টে চেয়ে সুস্পষ্ট হয়ে ওঠে। পিঠ সোজা, কাঁধ চওড়া আর দুহাত পকেটে গুজে শান্ত দৃষ্টিতে অতল নীল সমুদ্রের দিকে তাকিয়ে থাকে সে। ঠোঁটের কোণে ঈষৎ দেখা দেয় তার পরিপূর্ণতার নীরব হাসি। ঠিক এই সময় ক্ষীণপায়ের শব্দ কানে পৌঁছে ঘাড়না ফিরিয়ে চোখের পাতা দিয়ে দেখে মাইয়া দেশে পাশে দাঁড়িয়ে। মাইয়া আধ রেলিংয়ে ভর দিয়ে সাগরের ঢেউয়ের দিকে তাকিয়ে থেকে কিয়ৎক্ষণ। দুপাশে বইতে থাকে নীরবতা। সিক্ত তার নতুন পরিচয় উন্মুক্ত করার প্রস্তুতি নিতে না নিতে পাশ হতে নিস্পৃহ গলায় ভেসে আসে চীন সাগরের এই শান্তরূপটা বিভ্রান্তকর। 4 দিন আগে সেই নরক আর আজকের এই স্নিগ্ধতা, একই জলের দুই রূপ। অনেকটা মানুষের মনের মতো। সিক্তের ঠোঁটের আগায় আসা কথা থেমে যায়। দৃষ্টি দিগন্তে স্থির করে, শান্ত কণ্ঠে উত্তর দেয়, প্রকৃতি তার ভারসাম্য বজায় রাখতে জানে, মানুষও শুধু তাল হারিয়ে ফেলে। মাইয়ার ঠোঁটের কোণে আড়ালে বক্র হাসি ঝুলায়। পকেট হতে একটা লাইটার বের করে ঘুরাতে ঘুরাতে খুব হালকা চালে বলে, ভারসাম্য সবার থাকে না। যেমন ধর আমাদের এই জয়েন্ট অপারেশন লিয়াজো টিমের ইন্দোনেশিয়ান সেই অফিসার মেয়েটা লায়লা জাসমিন বেশ ডেডিকেটেড। গত 1 সপ্তাহে সে আমাদের প্রোটোকল আর লজিস্টিক্স যেভাবে সামলালো তা এক কথায় নিখুঁত। কিন্তু আজ ডিনারের পর তাকে দেখলাম ডেকে একাকি দাঁড়িয়ে আছে। মনে হলো সে হয়তো তার প্রফেশনাল গণ্ডির বাইরেও কিছু একটা খুঁজতে গিয়ে খেয়ে হারিয়ে ফেলেছে। মাইয়াদের কথার চাল ধরতে শিখতে খুব বেশি সময় লাগে না। সামনের দিকে দৃষ্টি রেখে ঠোঁটের কোনো অদৃশ্য হাসি ফুটায় সে নির্বিঘ্নে উত্তর দেয়, লায়লা জেসমিন দক্ষ অফিসার। তার একা থাকাটা হয়তো কোনো স্ট্র্যাটেজিক চিন্তার অংশ। ইন্টেলিজেন্টের লোকেদের নির্জনতা প্রিয় হয় সবসময়, কি তাই? কিছু নির্জনতা হয়তো অন্যের নীরবতায় তৈরি হয়। সে আজ আমাকে জিজ্ঞেস করেছিল আমাদের টিমের কেউ কি খুব বেশি রিজার্ভ থাকার কোনো বিশেষ ট্রেনিং পায় কিনা, বিশেষ করে যারা সব দেখেও না দেখার ভান করে থাকে। মায়েদের সূক্ষ্ম খোঁজে সিক্ত তার দিকে ফিরে তাকায়, ভুরু সামান্য কুঁচকে স্থির গলায় বলে, আমরা যখন সমুদ্রে থাকি তখন আমাদের ফোকাস থাকে শুধু নেভিগেশনাল মার্কগুলোর উপর। পাশে অনেক প্রবাল দ্বীপ বা সাইরেনের ডাক থাকতে পারে, কিন্তু সেদিকে তাকালে জাহাজ ডুববে। এটাকে না দেখা বলে না, এটাকে কোর্স ঠিক রাখা বলে। মায়েদের একটু থমকে যায়, বুঝতে পারে এই ধূর্ত ব্যাটা তার রূপকটা ধরে ফেলেছে। তবু প্যাচে ফেলানোর জন্য সে চেষ্টা হিসেবে বলে, মাঝে মাঝে কোর্সের বাইরে একটু তাকালে খুব বেশি ক্ষতি হয় না। লায়লা জাসমিনের মতো দক্ষ অফিসার যখন প্রফেশনালিজমের বাইরেও সম্মান আর একটু বাড়তি মনোযোগের আশা করে, তখন সেটাকে অগ্রাহ্য করে, একটু রুড়ি দেখায়। মনোযোগ একটা ইনভেস্টমেন্ট, আর আমি শুধু সেখানটায় ইনভেস্ট করি যেখানে আমার রিটার্ন নিশ্চিত। লায়লা জেসমিন একজন বিদেশি কলিগ, তার প্রতি আমার সম্মান ইউনিফর্মের সমান, কিন্তু তার সেই বাড়তি প্রত্যাশা পূরণ করা মানে হলো নিজের ডোমেইনের শত্রুকে সুযোগ দেওয়া। আমি আমার ইন্টেলিজেন্স রিপোর্টে যেমন কোনো ফাঁক রাখি না, তেমনি আমার ব্যক্তিগত লয়ালিটিতেও কোনো গ্রে এরিয়া রাখি না। অকাট্য যুক্তিতে মাইয়াত নিশ্চুপ হয়ে যায়। সিক্ত চোয়ালে নিশ্চুপ হাসি ঝুলিয়ে মাইয়াদের পাশে এসে দাঁড়ায়, শান্ত গলায় ফের বলে, আমি ডলফিন দেখে সময় নষ্ট করার মতো নাবিক নই ম্যান। আমার কম্পাস সবসময় অন্তির দিকে মুখ করে থাকে। অন্তির জন্য আমার ভিতরে যে দুর্গ আমি তৈরি করেছি, সেখানে অন্য কারো প্রবেশ তো দূরে থাক, প্রবেশের জন্য কোনো রকম মানচিত্রই খুঁজে পাবে না। সো আমাকে খাবি খাওয়াতে আইসো না। তোমার ভণ্ডামি তোমার মধ্যেই রাখো। লেফটেন্যান্ট কমান্ডার মাইয়াত উবু হয়ে রেলিংয়ে মাথা ঠেকিয়ে ঠোঁট কামড়ে হাসে। সে জাসমিন লায়লার সুযোগ নিয়ে চেয়েছিল সিক্তকে একটু উস্কে দিতে। অন্তির ব্যাপারটা মাথায় ভালোভাবে থাকলেও ছোট্ট একটা ব্রেন গেম খেলার জন্য এই স্টেপটা নিয়েছিল সে। অবশ্য কোনো টপিক পেলে প্রতি পদে পদে একে অপরকে তারা এমন গেম খেলে যে কোনোভাবে হারাতে ইমোশনাল অ্যাটাচমেন্ট পর্যন্ত জড়িয়ে যায়। কিন্তু এই ব্যাটা তাকে কয়েকটা শব্দে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যে তার আর পাল্টা আক্রমণ করার সুযোগ নেই। জাসমিন লায়লা সিক্তকে অগোচরে পছন্দ করে ফেললেও সিক্তের কঠিন দুর্গে তা প্রবেশ করাভাবে নিষিদ্ধ। ঠান্ডা মাথায় সিক্তের মার্জিত এই প্রত্যাখ্যান স্টাইল দেখে মাইয়াত মাথা নাড়িয়ে বাঁকা হাসি হাসে, স্থির গলায় বলে, জেন্টলম্যান কেবল ইউনিফর্মে হয় না, মগজে হয়। অলওয়েজ তুই এটা প্রুভ করিস ব্যাটা। এনিওয়ে, জয় মিস লায়লাকে বলি যে সে ভুল মানুষের দরজায় কড়া এনেছে, এ দ্বার খুলবে না, সাবধানে থাকে। সমুদ্রের মোহ কিন্তু ইন্টেলিজেন্টের জন্য বেশ। মায়ের হাঁটা থামায়, ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে বলে, আর বিষ বুঝি না। শালা বন্ধ দরজার দিকে মেয়ে মানুষের এত নজর কেন?
আমার দিকে একবার তাকাইলে কি হয়? আমার তো দরজাই নেই, সরাসরি আইসা অনায়াসে মনের মধ্যে ঢুকে যাবে। সোজা হিসেব বেটা, আমি তো তোর চেয়ে হ্যান্ডসাম গায়ের রঙে 100 আগাইয়া আছি। মেয়ে মানুষকে চোখে দেখে না? আমার মাঝে মাঝে মনে হয় সবাই আমারে বিবাহিত ভাবে, আরে তোর ভাবে অবিবাহিত। এই কারণে আমার শালা প্রেম হয় না। ওয়েট, অন্তিরে বইলা তোর একটা বিবাহ কার্ড গলায় ঝুলানোর ব্যবস্থা করছি। সিক্ত মৃদু হেসে আবারও সমুদ্রের মাঝে দৃষ্টি রাখে, নির্লিপ্তভাবে জবাব দেয়, বিবাহ কার্ডের মনে হয় না প্রয়োজন আছে, আমি অলরেডি বাচ্চার বাপ হয়ে গেছি। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। আর আপনারা যারা লাইক কমেন্ট করেন না তাদের জন্য এক বুক সমবেদনা, প্লিজ লাইক করেন, কমেন্ট করেন। বাই।